ঠিক আছে, দেখো প্রথমে তোমরা জানো রিলেটিভিটি যেটার বেসিক জিনিস হচ্ছে যে লাইটের একটা এত বেশি স্পিড থাকে, তার ফলে যেটা হয় যে তোমার যা মোশন তুমি স্টাডি করছো বা যা কোনো ফিজিক্যাল কোয়ান্টিটি স্টাডি করছো সেটার মধ্যে একটা এরার ঢোকে। এরারটা কারণ কি? কারণ কোন জিনিসটা আগে ঘটছে, এটা আমি আগে এই কারণে বলার বক্তব্য যে কোনটা আগে ঘটছে কোনটা পরে ঘটছে এবং কোনটা কোনটার কারণ, এইটা বুঝতে হবে। ঠিক আছে, আমি একটা এক্সাম্পল দিই, একটা বাজে এক্সাম্পল মানে বাচ্চা ছেলের এক্সাম্পল। ধরো তুমি অনেক দূর থেকে একটা হাই স্পিড বন্দুক আছে, খুব রেঞ্জ ভালো, একজন লোক গুলি চালালো, তোমার সামনে পাশে একজন লোক দাঁড়িয়ে আছে, সে ওই গুলিটাকে মরে গেল। তারপরে তোমার কাছে শব্দটা এলো যে ওখান থেকে বন্দুক চালানো। তার কারণ কি? বন্দুকের গুলির যে গতি ছিল সেটা যদি তোমার সাউন্ডের স্পিডের থেকে বেশি হয় তাহলে আগে গুলিটা আসবে, তারপর তুমি সাউন্ডটা পেলে। তাহলে তোমার আপেক্ষিকভাবে দেখে কিরকম মনে হবে যে লোকটা মরে গেল, তাই এসে গুলিটা তাই বন্দুকটা চললো। আলটিমেটলি তা তো হয়নি, বন্দুকটা চলেছে, গুলিটা বেরিয়েছে, তারপর লোকটা মরেছে। লজিকটা এইখানটাতেই। তা এই জিনিসটা হওয়ার ফলে এটা যেমন একটা কজালিটি মানে কজ, কে কার কজ সেইটা জানার ব্যাপারে একটা যেমন হয়, তেমনই আর একটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে তোমার লেন্থ, মাস, টাইম, যেগুলো তুমি মেজার করো সেইগুলো ওভার টাইম, ওভার if it is happening at a speed comparable to the speed of light, or it is measured by an individual or a system which is moving at a speed of light or comparable to the speed of light, তাহলে তোমার যে মেজারমেন্টগুলো হয় তার মধ্যে কিছু চেঞ্জেস আসে। তাই এই চেঞ্জেসগুলো আসে এরকম ভাবনা চিন্তা লোকের মধ্যে অনেকদিন আগেই ছিল। যে জিনিসটা হলো সেটা হচ্ছে যে লোকে একটু ফ্রিলি, মানে আমার ফ্রিলি বলা লোকে একটা তোমার সিস্টেম বা অঙ্ক, ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন তোমার, আমরা সবাই জানি আইনস্টাইন দিয়েছিল। এটা আইনস্টাইন নিয়ে অনেক তর্ক আছে। কেউ বলে জেনারেল থিওরি অফ রিলেটিভিটি অ্যাকচুয়াল অঙ্কটা করেছিল হিলবার্ট, কিন্তু হিলবার্ট ফিজিক্যালি ওটা বুঝতে পারেনি বলে আইনস্টাইনকে ক্রেডিট দেওয়া হয়। সেই জন্য জার্মানিতে আইনস্টাইনকে রিলেটিভিটির জন্য কদর দেয় না। ওকে হ্যাঁ, ওই ফটো ইলেকট্রিক এফেক্ট, ব্রাউনিয়ান মোশন, ওকে ফাইন, কিন্তু রিলেটিভিটির জন্য ওকে দেয় না। তেমনই তোমার কিছু দেশের ক্ষেত্রে, রাশিয়ারও এরকম কিছু কিছু আছে, তারা আবার সেগুলোকে মানে ব্যাপার। তাহলে দেখা যাচ্ছে এটা একটা মাইকেলসন, আচ্ছা অ্যালবার্ট মাইকেলসন, এই যে এই লোকটা তোমার, এটা এরকম হলো কেন? ও হ্যাঁ, পিডিএফ তো আছে, হ্যাঁ। অ্যালবার্ট মাইকেলসন এই লোকটা একটা এক্সপেরিমেন্ট করেছিল। তোমরা এক্সপেরিমেন্টটা যারা সেকেন্ড ইয়ারে পড়ছো, অপটিক্স পড়েছো বা হায়ার সেকেন্ডারিতেও তোমরা পড়েছো, এক্সপেরিমেন্টের নাম হচ্ছে মাইকেলসন মরলে এক্সপেরিমেন্ট, মনে আছে? ঠিক আছে, মাইকেলসন মরলে এক্সপেরিমেন্ট। তা সেই মাইকেলসন, অ্যালবার্ট মাইকেলসন, তোমরা ওর সম্পর্কে আমি একটা বই পাঠিয়ে দেবো তোমাদের, সেই বইটাতে তোমরা দেখতে পারবে। নাও এই সিস্টেমটা নিয়ে কিভাবে পড়াশোনা হচ্ছিল সেটা নিয়ে তোমাদের সেই সময়টাকে একটু দেখতে হবে। মানে 1870s থেকে ভাবনা চিন্তা শুরু হয়েছিল, অ্যান্ড দ্য পিকচার অফ রিলেটিভিটি অ্যান্ড মডার্ন ফিজিক্স অ্যান্ড দ্য কোয়ান্টাম মেকানিক্স, মডার্ন ফিজিক্স, এগুলো কিন্তু আর্লি 20th সেঞ্চুরি, মানে 20th সেঞ্চুরি মানে 1900 শতক, 1900 শতাব্দীর, বিংশ শতাব্দীর শুরুর দিকে তোমার এই কাজগুলো হয়েছিল। তোমরা একে একে একটু কোয়ালিটেটিভলি, আজকে আমি সকলের কথা ভেবে একটু হালকা পড়াচ্ছি। স্টেফানস ল তোমরা জানো, কিসে আছে স্টেফানস ল? ব্ল্যাকবোর্ডে রেডিয়েশন। ভেরি গুড, ব্ল্যাকবোর্ড। ওয়াইন্স ল ওখানেই আছে, ব্ল্যাকবোর্ডে। ওয়াইন্স লটা কি ছিল? ল্যামডা টি কনস্ট্যান্ট, ল্যামডা ম্যাক্সিমাম ইন্টু টি কনস্ট্যান্ট। কনস্ট্যান্টের ভ্যালু কত আমার মনে নেই, তোমরা বলো। 2.81, 2.813 না?
হ্যাঁ স্যার। এরকমই ছিল। হ্যাঁ স্যার। আচ্ছা, র্যালে অ্যান্ড জিন্স, এটা দুটো আলাদা লোক, লর্ড র্যালে আর জিন্স। তা এদের থিওরিটা কাছাকাছি বলে র্যালে জিন্স থিওরি বলে। এটা কিসের জন্য? এটাও ব্ল্যাক বডির জন্য। তার মানে দেখো সেই সময় শুরুর দিকে সব রেডিয়েশন নিয়ে লোকজনের মাথা ব্যথা ছিল, ঠিক আছে। আমরা জানি না, আমাদের দেশেও একজন ছিল বাঙালি, ভদ্রলোকের নামটা আমি ভুলে যাচ্ছি, আমি একদম নাম ভুলে যাচ্ছি, সেনগুপ্ত বা কিছু একজন। কিন্তু তার কাজগুলো, তার একটাই বই আছে, সেটা তোমার জার্মানিতে বই, মানে সেই আমরা বাঙালিরা তো কদর করি না, তার বইটা এই সময় অনেকেই কাজ করতো। ওই ভদ্রলোক জার্মানির একটা লাইব্রেরিতে আমি পেয়েছিলাম, ঠিক আছে, দেশে পাই না, তো ডোন্ট ওয়ারি। আমরা বাঙালিরা এরকমই কদর দিই। আচ্ছা, রঞ্জেন কি আবিষ্কার করেছিল? এক্স-রে। এক্স-রে, ভেরি গুড। বেকরেল? রেডিওঅ্যাক্টিভ। ভেরি গুড। ও বলাই তো আছে, আমি তাহলে আবার এদিকে আর দেখছি কেন। আর তোমরা এগুলো জানো, রেডিয়েশন। তাহলে এই সব কটা থিওরি প্রায় তোমরা পড়ে রেখেছো, ঠিক আছে। কিন্তু রঞ্জনের থিওরি নিয়ে রঞ্জন আবিষ্কার করেছিল, থিওরিটা পরবর্তীকালে ডেভেলপ হয়েছে। আবার এইদিকে অ্যাটমিক ফোর্স যখন হচ্ছে, অ্যাটমিক নিউক্লিয়াস, তখন রাদারফোর্ডের মডেল তোমরা জানো। রাদারফোর্ড বললো যে মেজরিটিটাই খালি, ভ্যাকাম। তারপর বোরের থিওরি আছে, এটা কোন বোর? এটা নিলস বোর। এর ছেলেও কিন্তু নোবেল পেয়েছিল, কি নাম? কি নাম নিলস বোরের ছেলের নাম? অ্যাগে বোর, ঠিক আছে, অ্যাগে বোর। ডি ব্রগলি, একে তো তোমরা বারবার শুনে আসছো, কোয়ান্টাম মেকানিক্স, হাইজেনবার্গ সহযোগিতা, ঠিক আছে। আচ্ছা, হাইজেনবার্গের কোয়ান্টামের মধ্যে কোন পার্টটা ছিল? আমি একটু রিভাইজ দিচ্ছি, আমাকে চিন্ময় বলেছে আজকে একটু রিভাইজ দিতে। তা আনসার্টেনিটি। না, আনসার্টেনিটি একটা ছোট্ট জিনিস, তোমরা আনসার্টেনিটি পড়েছো। হাইজেনবার্গের কোয়ান্টাম মেকানিক্সটাকে কি মেকানিক্স বলে? ওয়েভ মেকানিক। ম্যাট্রিক্স স্যার মেকানিক্স। ম্যাট্রিক্স মেকানিক্স। হ্যাঁ। ম্যাট্রিক্স। শ্রডিঞ্জারটা ওয়েভ। আর ডিরাকেরটাকে কি বলে? তোমরা জানো না বোধহয়, এটা থার্ড ইয়ার জানতে পারো। রিলেটিভিস্টিক কোয়ান্টাম মেকানিক্স। না না, সেটা তো পরে। ডিরাকের মেন কন্ট্রিবিউশন কিসে? সিম্বলটা লিখছি, এসব সিম্বলগুলো কি, এটাকে কি বলে? কোয়ান্টাম, হ্যাঁ, ব্রাকেট নোটেশন। এটাকে বলে ব্রা, এইটাকে বলে কেট। নাকি উল্টো বললাম? না, এটাকে বলে কেট, এটাকে বলে ব্রা। হ্যাঁ, এইরকম ভাবে যখন থাকবে মনে রাখবে, তার মানে এটা হচ্ছে সাই, সাই স্টার বের করছো, তাহলে এটা একটা স্কেলার দেবে, ইনার প্রোডাক্ট। আর যখন তোমার এরকম থাকবে সাই, সাই ওয়ান, তাহলে এটা আউটার প্রোডাক্ট। এই দিস উইল গিভ ইউ এন অপারেটর, ফাংশন দেবে, ঠিক আছে। আচ্ছা, নাও দেয়ার আর সার্টেন থিংস হুইচ ইউ শুড। আচ্ছা, ফার্স্ট ইয়ারের যারা আছে তারা ধরতে পারছিস? আমি কিন্তু একেবারে বাচ্চাদের মতো করে পড়াচ্ছি। ফার্স্ট ইয়ার নাকি কেউ নেই রে ফার্স্ট ইয়ার? হ্যাঁ স্যার। কে আছিস? নাম্বার 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 আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ স্যার। তো বনিতা। বনিটা। আচ্ছা, a reference frame is called the inertial reference frame in Newton's law, if Newton's laws are valid in that frame. কিন্তু এরকম ভাবে আমরা তো বলি না নিউটন ল কে, নিউটন কে রে ভাই, তাকে দিয়ে আমি ডিফাইন করব, তা নয়। বেসিক্যালি কোনো যদি হিডেন ফোর্স থাকে, তাহলে যেটাকে তুমি ক্যালকুলেট করতে পারছো না কোনো মেজারমেন্ট করতে গিয়ে, হিডেন ফোর্স মানে অ্যাক্সিলারেশন, ফোর্স মানে অ্যাক্সিলারেশন। তার মানে যে ফ্রেমটাই তুমি মাপযোগ করছো সেটাই যদি অ্যাক্সিলারেট করে, তাহলে তুমি বুঝতে পারবে না। ধরো এখানে এ বডি আছে, বি বডি আছে, দুটোর মধ্যে একটা ফোর্স আছে, তুমি এখান থেকে এই ফ্রেম থেকে তাদের মধ্যে ফোর্সটা মেজার করছো। কিন্তু তুমি যদি এদের দিকে বা এদের থেকে দূরে কোনো একটা অ্যাক্সিলারেশন বা রিটার্ডেশন নিয়ে সরে যাও বা চলে যাও ওদের দিকে, তাহলে তুমি যে ফোর্সটা মাপবে দ্যাট উইল বি অ্যান এফেক্টিভ ফোর্স, তোমার ফোর্সটা মাইনাস হয়ে যাবে। তাহলে তোমার যদি সিস্টেমটা অ্যাক্সিলারেটিং থাকে, তাহলে মনে রাখবে দেন দ্য ফ্রেম ইজ নট নোন অ্যাজ ইনার্শিয়াল ফ্রেম। তাহলে ইনার্শিয়াল ফ্রেম হতে গেলে ইট শুড নট অ্যাক্সিলারেট উইথ টাইম, ঠিক আছে। আচ্ছা, such a frame is established when a body not subjected to external force, যেটাই বললাম, is observed to move in rectilinear motion or at constant velocity. আচ্ছা, রেক্টিলিনিয়ার মোশন কথাটা কি ঠিক বলেছে? আমি এটা একটা নেট থেকে একটা স্লাইড ফ্রিতে পেলাম, নিলাম। এটা কি ঠিক বলেছে?
বলো। স্ট্রেট লাইনে তো ওটা কেন কনস্ট্যান্ট স্ট্রেট লাইন না ভেলোসিটি। হলেও তো, আমার যদি বলেছে স্ট্রেট লাইনে ইজ অবজার্ভ টু মুভ ইন রেক্টিলিনিয়ার মোশন, রেক্টিলিনিয়ার মোশন মানে স্ট্রেট লাইন অ্যাট কনস্ট্যান্ট ভেলোসিটি, তাহলে কি রেক্টিলিনিয়ার মোশনটা কি সবসময় ঠিক, সেটা আমি জানতে চাইছি কথাটা। ধরো তুমি একটা ডিস্ক, সার্কুলার মোশন, এই ডিস্কটা যদি কনস্ট্যান্ট অ্যাঙ্গুলার ভেলোসিটিতে যায়, তাহলে কি এটা ইনার্শিয়াল ফ্রেম হবে না? ভিতর দিকে একটা অ্যাক্সেলারেশন থাকছে তো, এক্স্যাক্টলি। অ্যাঙ্গুলার, এবার তুমি যদি খালি তাই জন্য বলো, ইনার্শিয়াল হবে না। হ্যাঁ তুমি যদি বলো যে স্যার এইখানে তো এটা কনস্ট্যান্ট অ্যাঙ্গুলার ভেলোসিটিতে আছে, তাহলে তো নো অ্যাক্সিলারেশন, অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন আলফা ইজ ইকুয়াল টু জিরো, তাই তো? তাহলে আলফা যদি জিরো হয়ে যায় তাহলে তো অ্যাক্সিলারেশন জিরো, তাহলে তো স্যার এটা ইনার্শিয়াল ফ্রেম। মানলাম এই পয়েন্টে, যেই পয়েন্টে তুমি যে রেডিয়ালি যে ডিস্টেন্স আছে সেইটা যদি তুমি এইরকম ডাইরেকশনে দেখো, তাহলে তোমার অ্যাক্সিলারেশন হবে না ট্যানজেনশিয়াল মোশনে। বাট সিন্স ইট ইজ এ রোটেটিং ফ্রেম, তাহলে তোমার একটা কি ফোর্স থাকবে, সেন্ট্রিপিটাল ফোর্স থাকবে, বা তুমি এদিকে যদি ইয়ে করো সেন্ট্রিফিউগাল ফোর্স থাকবে, ঠিক আছে? তাহলে এইটার একটা তাহলে অ্যাট্রাকশন থাকছে, সেই জন্য এটা তোমার নন ইনার্শিয়াল, বুঝতে পেরেছো? সেই জন্য এই টার্মটা দিয়েছে, আমি ইচ্ছে করে বললাম যাতে এটা তোমাদের মনে থাকে। ওকে, Yes. নাও নিউটনিয়ান প্রিন্সিপাল অফ রিলেটিভিটি। নিউটনিয়ান প্রিন্সিপাল অফ রিলেটিভিটিটাকে অনেকে কি বলে, আর একটা নাম আছে, কি নাম আছে? গ্যালিলিয়ান থিওরি, ঠিক আছে? গ্যালিলিয়ান কনসিডারেশন। সেই ক্ষেত্রে কি হয়, এক্স একটা ফ্রেম, রেফারেন্স ফ্রেম, যেটাতে আমি যা মেজার করবো সেটা প্রাইম দিয়ে ডিনোট হবে, এক্স প্রাইম ওয়াই প্রাইম। আর একটা আছে যেটা ফিক্স, যেটা নট মুভিং, সেটা হচ্ছে এক্স ওয়াই। নাও এইটা মুভ করছে ভি ভেলোসিটিতে, তাহলে এক্স প্রাইম ইজ ইকুয়াল টু হচ্ছে এক্স মাইনাস ভিটি, যা মেজার করবে। ওয়াই দিকে কোনো চেঞ্জ হচ্ছে না, কারণ মোশনটা এক্স এর দিকে হচ্ছে। যদি অ্যাঙ্গেল করে হতো এই দিক করে, তাহলে এটা ভি কস থিটা হতো, এটা ভি সাইন থিটা হতো। তাহলে ওয়াই প্রাইম হচ্ছে ওয়াই, এটা হচ্ছে ভি কস থিটা, এটা হচ্ছে ভি সাইন থিটা ইন্টু টি, এরম হতো। তাহলে এই যে ট্রান্সফরমেশনটা, এটাকে বলা হচ্ছে গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন। তাহলে এর ক্ষেত্রে টাইমটা কি হবে, বলা হচ্ছে যে টাইমের কোনো চেঞ্জ হচ্ছে না, টাইম ইজ ইনভেরিয়েন্ট, ঠিক আছে? নিউটনস আর ভ্যালিড নন ইনার্শিয়াল ফ্রেম ইজ দে আর অলসো ভ্যালিড ইন আনার। আচ্ছা, এই চ্যাপ্টারটা হয়তো খুব সহজ মনে হবে, কিন্তু এখানে অনেক ফান্ডামেন্টাল কনসেপ্ট আছে, এমনকি আমি দেখেছি মাস্টার্স ছেলেদেরও ভাবনা চিন্তায় কিছু কিছু জায়গায় ভুল হয়। তা সেইটা কনসিডার করে একটু ঠান্ডা মাথায় জিনিসটাকে ফিল করে পড়ো, যেখানে বুঝতে পারবে না লেট মি নো, আমি কিচ্ছু বলবো না, নতুন জিনিস। তাহলে এটাকে বলা হচ্ছে নিউটনিয়ান প্রিন্সিপাল অফ রিলেটিভিটি, এটা গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন। এই যে ট্রান্সফরমেশন সিস্টেমটা আছে এক্স প্রাইম থেকে এক্স, এটা একটা ট্রান্সফরমেশন, তাহলে এইটাকে বলা হয় গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন। ওকে, ইন এ স্ট্রেট লাইন অ্যাট কনস্ট্যান্ট ভেলোসিটি, মনে রাখবে ইন এ স্ট্রেট লাইন অ্যাট কনস্ট্যান্ট ভেলোসিটি, এটা কিন্তু বারবার তোমাদের ইউজ করতে হবে এই টার্মটা। এই হচ্ছে গল্পটা। তাহলে এটা এক্স প্রাইম, এটা হচ্ছে এক্স, আগের ছবির মতো। তাহলে এটা যদি ভিটি চলে যায় তাহলে কত দেখালাম, এক্স প্রাইম ইজ ইকুয়াল টু এক্স মাইনাস ভিটি, তাই তো? এই এক্সপ্রেশনটা একটু আগে দেখিয়ে দিলাম। তাহলে এটা হচ্ছে গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন। তাহলে গ্যালিলিয়ান ট্রান্সফরমেশনে তোমার স্পেস কোঅর্ডিনেটের মরফিং হচ্ছে বা মডুলেশন হচ্ছে, বা টাইমটা কি এক থাকছে, পরের স্টেপটা দেখা যাবে। এক্স্যাক্টলি, গ্যালিলিয়ান ট্রান্সফরমেশনে টাইমটা সেম দেওয়া হয়, মানে এই ফ্রেমে আমি যদি ঘড়িতে দেখি 1 মিনিট হলো, ওই ফ্রেমে আমি ঘড়িতে দেখবো 1 মিনিট। কিন্তু অ্যাকচুয়াল রিলেটিভিটিতে, যেখানে তোমার লোরেন্সিয়ান ট্রান্সফরমেশন বলে, লোরেন্স ট্রান্সফরমেশন বলে, সেখানে আমরা দেখব টি ড্যাশ অ্যান্ড টি আর ডিফারেন্ট, ঠিক আছে? এবার সেইটা কি করে আসবে, সেটা কি করে আসে, সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার বলো কি করে আসে? কই গো, শুনতে পাচ্ছিস আমার কথা? হ্যাঁ স্যার। লোরেঞ্জ ট্রান্সফরমেশন, লোরেঞ্জ ট্রান্সফরমেশন, আমি এলটা লিখতে গিয়েও লিখিনি তখন, ঠিক আছে? এই লোরেঞ্জ ট্রান্সফরমেশনটা পরীক্ষাতে অনার্সের, বিশেষ করে অনার্সের জন্য, এই সিভি কেন লিখলাম, তোমার কি কোন বিশ্ববিদ্যালয় তোমরা, বেসরকারি বিদ্যাসাগর, বিদ্যাসাগরে আছে ভিবিইউ, না ভিইউ,
আর কি আছো? বাঁকুড়া ইউনিভার্সিটি আছে, বর্ধমান ইউনিভার্সিটি আছে, আর কি অন্য ইউনিভার্সিটি? সিধু কানু আছে, আর কাজী নজরুল নেই। যাই হোক, এটা কিন্তু ইউনিভার্সিটি পরীক্ষার ক্ষেত্রে আসে, মনে রাখবে। তাহলে টাইম ফর অল দ্য অবজারভার্স ইজ এ ফান্ডামেন্টাল ইনভেরিয়েন্ট ইন গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন, মনে রাখবে। সো ইট ইজ দ্য ফান্ডামেন্টাল ইনভেরিয়েন্ট অ্যাট দ্য গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন। নাও দ্য ইনভার্স রিলেশন। নাও হোয়াট ইজ অ্যান ইনভার্স রিলেশন? তাহলে একটা থেকে আর একটা, আগেটা দেখো, এটা ছবিটা এইটা এই দিকে যাচ্ছিল, এক্স প্রাইমটা এই দিকে যাচ্ছিল। তাহলে আমার যদি এক্স প্রাইমে আমি কোনো কিছু মেজার করি, যেটা এক্স প্রাইম, ওয়াই প্রাইম, জেড প্রাইম, টি প্রাইম আছে, তাহলে সেখান থেকে যদি আমি এক্স, ওয়াই, জেড, টি এই চারটাতে নিয়ে আসতে চাই, তাহলে এটাকে বলে ইনভার্স ট্রান্সফরমেশন। তাহলে কি হবে? এটার থেকে এটা উল্টো দিকে ছিল, এটা প্লাসের জায়গায়, মাইনাসের জায়গায় প্লাস হয়ে যাবে। ঠিক আছে? আর ওকে, নাও দ্য রেজাল্টস অফ ম্যাক্সওয়েলস ইলেকট্রোডাইনামিক্স কি হচ্ছে দেখো। আচ্ছা, এবার ম্যাক্সওয়েলস ইলেকট্রোডাইনামিক্স মনে রাখবে। ইলেকট্রোডাইনামিক্স আমাদের শুরুর দিকে অনেক জালিই ছিল। এখন হয়তো তোমরা ইলেকট্রোডাইনামিক্স একটা বই পাচ্ছ, গ্রিফিথ পাচ্ছ, চট্টোপাধ্যায়, লক্ষিত বি ঘোষ, এই সব বই পাচ্ছ, কিন্তু এক টাইমে ইট ওয়াজ ডিফারেন্ট। নাও আমাদের ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম একটু রিভাইজ দিই। প্রথমে সবচেয়ে হাই এনার্জি কার? হাই এনার্জি কার সবচেয়ে? গামা। গামা। তারপর এক্স। তারপর ইউভি। তারপর ভায়োলেট। ভায়োলেট না, ভিজিবল বলে দাও একেবারে, ভিজিও, ভায়োলেট থেকে রেড অবধি, কারেক্ট, ভিজিবল। তারপর ইনফ্রারেড। আচ্ছা, আইআর। তারপর মাইক্রোওয়েভ। 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 তারপর রেডিও। রেডিও। রেডিও ওয়েভের ওয়েভলেন্থ, এই রেডিও ওয়েভ আর গামা ওয়েভ সবই তো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। তাহলে সবাই কোন স্পিডে যাওয়া আসা করে? সি। তাহলে এ এত এনার্জেটিক, তাহলে এর কি হবে? ই ইজ ইকুয়াল টু এইচ সি বাই লামডা। তাহলে লামডাটা সবচেয়ে কম হবে গামার, সেই জন্য গামার লামডা কম হওয়া, গামাটা লামডার জন্য কম হওয়ার ফলে কি হয়? গামা তোমার বডির মধ্যে, হ্যাঁ বডির মধ্যে ঢুকে যায়। যারা রেডিও অ্যাক্টিভ ল্যাবে বেশি কাজ করে, তাদের গামা রেডিয়েশনের ফলে তাদের শরীর খারাপ হয়, ক্যান্সার হতে পারে। ঠিক আছে? ক্যান্সার আজকের যুগে অনেক কিছুতেই হয়, নেশা ভাঙ করলেই হয়। আচ্ছা, আর রেডিও ওয়েভ, তাহলে তোমার এর ওয়েভলেন্থ কত অর্ডারে হয় গামার? স্যার গামাটা 10⁻⁻2 অ্যাংস্ট্রম মতো। অ্যাংস্ট্রম মতো, কারেক্ট। মানে অ্যাংস্ট্রম অর্ডার, 10⁻⁻2 মানে হচ্ছে ফেমটোমিটার। ঠিক আছে? ফেমটোমিটার। আর এর লামডা কত হয় রেডিও ওয়েভের? 0.1 মিটার থেকে 16 মিটার না কত ছিল? কিলোমিটার অর্ডারে হয় না? হয়, মিটার কিলোমিটার এই রেঞ্জে। ঠিক আছে? তাহলে অল ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস ট্রাভেল ইন ব্যাকগ্রাউন্ড স্পিড গামা লাইট, সব বলা আছে। তোরা দেখে দেখে বললি, আমি না দেখে পড়াচ্ছি তো আমার খেয়ালই নেই। নাও দেয়ার ওয়াজ সামথিং idea in the scientific community at that point of time. It was the concept of ether. তোমরা ইথার মানে ভাবছি, ইথার হচ্ছে এমন একটা মিডিয়াম। ইথার মানে কেমিস্ট্রি ইথার না। ইথারের ফর্মুলা কি রে? আমি ভুলে গেছি। হ্যাঁ, এরম না ইথার? এমনিতে C2H5O2 C2H5O, এটা তো এরকমই তো ফর্মুলা। মানে এটা হচ্ছে ইথক্সি ইথার, এরকমই তো। আমি এমনি একটু চর্চা করছি। হ্যাঁ স্যার। এটা তোরা একটু ইন্টারেক্ট কর। তোর পড়েছিস তো নাকি টুকে পাস করেছিস? এটাও একদম না, একটু বলবি তাহলে। এই ইথারের সাথে কিন্তু এই ইথারের পার্থক্য আছে। এই ইথার হচ্ছে একটা মিডিয়াম। ইথার মানে হচ্ছে একটা অল পারভেডিং মিডিয়াম বলে একটা
ধরা হতো সেটাকে বলা হতো ইথার। এটা একটা বায়োলজিক্যাল বিবলিও গ্রাফিক্যাল মানে বিবলিক্যাল একটা ইয়েও আছে, যে সব কিছুর মধ্যে ভেসে বেড়াচ্ছে গ্রহ নক্ষত্র, হ্যাঁ, এরকম একটা গল্প ছিল সেই আগেকার। যাই হোক, এখন আবার নতুন করে বলছে ইথার আছে। এবার আমি জানি না, আমার কাছে মাঝে মধ্যে কিছু পেপার আছে, বুঝতে পারি না যে এগুলো ঠিকঠাক না ভুলভাল। আসে, কিছু লোকজন বিশ্বাস করে, তারা কিন্তু অত্যন্ত ধার্মিক, হ্যাঁ, ডোন্ট মাইন্ড। ঠিক আছে, ইথার হ্যাড টু মুভ সাচ এ ওয়ে, একটা খুব লো ডেন্সিটি অ্যান্ড অল প্ল্যানেটস কুড মুভ থ্রু ইট উইদাউট দ্য লস অফ এনার্জি। যদি কোনো লো ডেন্সিটি থাকে অ্যান্ড লস অফ এনার্জি, এই দুটো কিন্তু কন্ট্রাডিক্টরি। কারণ ডেন্সিটি যখনই থাকছে একটা হালকা কলিশনের ব্যাপার থাকছে, সে যত লোই হোক, তাহলে লস অফ এনার্জি কিন্তু ইনএভিটেবল। কিন্তু এক্ষেত্রে বলছে যে এরকম একটা মিডিয়াম, সেই জন্য একটা অ্যাম্বিগুইটি থাকছে। ইট অলসো হ্যাজ অ্যান ইনর্মাস ইলাস্টিসিটি, টাফনেস, সব কিছু আছে টু সাপোর্ট হাই ভেলোসিটি অফ দ্য ওয়েভ। তার মানে অনেক ওয়েভ প্রোপাগেট করছে, তাহলে এখানে ইলাস্টিসিটি, টাফনেস এইগুলো তোমার মেনটেন করবে। অ্যাকর্ডিং টু ক্লাসিক্যাল ফিজিক্স আইডিয়া, the other frame would be preferred frame, the only one in which Maxwell's equation would be valid as experimentally on Earth. তাহলে আরেকবার পড়ছে কি, according to the classical physics, the ether frame would be a preferred frame. তাহলে ইথার যদি একটা হাইলি ইলাস্টিক মিডিয়া হয়, যেটা ভেলোসিটি অফ লাইট ওয়েভ বা অন্য কোনো গ্রহের ওয়েভের জন্য ট্যাম্পার্ড হচ্ছে না, তাহলে আমি ধরতে পারি তাহলে ইথারটা একটা রেস্ট মিডিয়ামে আছে, তার রিলেটিভ সবাই মুভ করছে। তাহলে এবার বলা হলো, তাহলে ইথার যদি রিলেটিভ মুভ করে, তাহলে আমাদের পৃথিবী যদি, আজকে পৃথিবী ধরলাম এখানে সব ইথার আছে, ঠিক আছে, এবার এইখানে ইথারটা এই দিক থেকে এদিকে ফ্লো করে যাচ্ছে, ধরলাম ইথারের ভেলোসিটি হচ্ছে ভিই। তাহলে পৃথিবী আজকে, সূর্যটা এখানে আছে, সূর্যের পাশে পৃথিবী ঘুরছে, তা পৃথিবী যখন এই দিকে ঘুরছে যাচ্ছে, তাহলে ইথারের দিকে ফ্লো করছে, যখন এই দিকে যাচ্ছে তখন ইথারের উল্টো দিকে ফ্লো করছে। তাহলে আমি যদি এই দুটোর ভেলোসিটির জন্য কোনো অবজারভেশনের ফারাক দেখতে পারি, ডিফারেন্স দেখতে পারি, তাহলে আমি বলবো যে ইথার আছে। তাহলে কি করে এক্সপেরিমেন্টটা করা যায়, তাই না? হ্যাঁ, একটু দাঁড়াও, আমি এখানে ছবিটা আঁকি। কি করে এক্সপেরিমেন্টটা করা যায়? এক্সপেরিমেন্টটা খুব সহজ। আমি দূরে দুটো পাহাড় নিলাম, এইখান থেকে দূরবীন লাগিয়ে আমি দেখছি পাহাড় দুটোর মাঝে ডিস্টেন্স, ঠিক আছে? তাহলে আমি এই পাহাড় দুটোর মাঝে ডিস্টেন্সটাকে এখানে মেজার করলাম আমার দূরবীনে। 6 মাস পর তাহলে ইথারটাকে ধরছি, এখন ইথার এইদিকে যাচ্ছে, এইদিকে, মানে সরি, বড় ভুল হলো, ইথার এই দিকে যাচ্ছে। তার মানে এই দিকে যখন ছিল, লাইটটা প্রথমে এইরকম যাচ্ছিল, দিয়ে এইরকম আসছিল, তাহলে আমার হিসাবটা হচ্ছে লাইটের আমার একবার ইথারের দিকে যাচ্ছে, একবার ইথারের উল্টো দিকে যাচ্ছে, ধরে নিলাম। আমার এখানে মেজারমেন্ট করা হলো, এই লাইটটা ঘুরে আসতে আমার যে টাইমটা লাগছে, সেখানে আমি ডেল্টা টি, একটা T1 একটা টাইম মেজার করলাম। পরবর্তী 6 মাস পর কি হবে, ওই ছবি অনুযায়ী ইথার এইদিকে মুভ করছে, তাহলে আর যখন এইদিকে ছিল, এখন ওটা এইদিকে, তাহলে লাইট ইথারটা উল্টো দিকে যাচ্ছে, তাহলে আমি সেখানে ডেল্টা টি আর একটা টাইম 2 একটা টাইম মেজার করলাম। তাহলে এই দুটো টাইমের মাঝে যে করসপন্ডিং ডিফারেন্স, সেটা দেখা গেল আলটিমেটলি মিল এলো, ঠিক আছে? তাহলে ওরা তো বললো আসছেই না, আসছে না, বহু বছর চেষ্টা করে ওরা আসছে না, এখন আসার কথা না, মনে রাখবে, আসার কথা না। ঠিক আছে, তাহলে আসার কথা না, তাহলে ওরা খুব দুঃখ পেয়েছিল মাইকেলসনের মডেলে। কিন্তু পরবর্তীকালে দেখা গেল যে অ্যাজ পার ম্যাক্সওয়েলস থিওরি, light does not need any medium to propagate, it is an electromagnetic wave. তো এই জিনিসটা যখন বুঝে গেল, তখন আবার ওদের ফাইন্ডিংটাই হয়ে গেল যে দ্যাট সাপোর্টস দ্য ইলেকট্রোম্যাগনেটিক থিওরি অ্যান্ড নেগেটস দ্য কনসেপ্ট অফ ইথার। তাহলে ওরা বেঁচে গেল। আমাদের খুব দুঃখ হচ্ছিল যে ওদের কি হবে, ওরা এক্সপেরিমেন্ট করার পর, সো দে গট সেভড। না, অ্যাবসলিউট রেফারেন্স ফ্রেম,
তাহলে মাইকেলসন মরলে এক্সপেরিমেন্ট এটা তোমরা পড়বে, ঠিক আছে? আমি এখানে হ্যাঁ যাচ্ছি না, কিন্তু এই এক্সপেরিমেন্ট থেকে না অনেক কিন্তু ইন্টারভিউতে প্রশ্ন আসে, আগেই বলে দিলাম, খেয়াল রেখো। গল্পটা হয়েছিল এইরকম, এটাকে বলে মাইকেলসন ইন্টারফেরোমিটার, গোটা সেট আপটা, ঠিক আছে? তাহলে এখানে লাইট আসছে, এখানে একটু বড় করি, একটু বড় করা যাবে না, আচ্ছা। এই দেখো, এই যে এইখানে এটা একটা মিরর আছে, মিররের মধ্যে এইখানটায় লাইটটা এক্সট্রা ঢুকছে, আবার এইখানে যাচ্ছে, ঠিক আছে? এবার তার ফলে লাইটে এই দিক থেকে গিয়ে রিফ্লেক্ট হয়ে একটা ব্যাপারটা হচ্ছে, দেখো এইখান থেকে যে লাইট আছে এইটা যেটা হাফ পার্শিয়ালি মিরর, সিলভার মিরর, তাহলে যে লাইটটা তোমার এখান থেকে যাচ্ছে, এখান থেকে রিফ্লেক্ট হয়ে এইরকম হয়ে এরকম আসছে, তাহলে কি হচ্ছে, এর একটা অ্যাডিশনাল কাঁচের মধ্যে এক্সট্রা জিনিস ঢুকতে হচ্ছে। তাহলে কাঁচের মধ্যে যে অপটিক্যাল পাতটা ছিল সেটা এই লাইটটার জন্য, যেটা এদিকে যাচ্ছে ভেঙে গিয়ে এই লাইট, সরি এই লাইটটা, তাহলে তাকে একটা এক্সট্রা যাওয়া আসা করতে হচ্ছে। তাহলে কিন্তু পার্শিয়ালি যদি এইটা দিক থেকে আসে, এইটা হয়ে গেলে এখান থেকে রিফ্লেক্ট হয়ে চলে আসে, তাহলে একে এটা করতে হচ্ছিল না। কিন্তু এই কাঁচটাকে আমাকে যদি কম্পেনসেট করতে হয়, একই থিকনেসের একই মেটেরিয়ালের একটা কাঁচকে আমি এখানে হরাইজন্টাল দিলাম, তাহলে এর মধ্যে যে এক্সট্রা অ্যাডিশনাল এই জায়গাটা আপ ডাউন ছিল এইখানটা করে, একটা এইরকম একটা এইরকম, সেটা এইখানে তোমার একবার গেল একবার এলো, তাহলে কম্পেনসেট হয়ে গেল। তাহলে এইটাকে বলে হয় তোমার কম্পেনসেটারি প্লেট। যদি তোমাকে মাইকেলসন এক্সপেরিমেন্ট এক্সপ্লেন করতে বলে উইথ ডায়াগ্রাম, তোমরা এক্সপ্লেন করবে, পয়েন্ট আকারে লিখবে, মনে রাখবে এখানে যেমন পয়েন্ট আকারে আছে, কিছু বইয়ে পাবে তোমরা পয়েন্ট আকারে, সরি, যে টিচার আছে তার পক্ষেও কিন্তু এটা দেখাটা পড়াটা সহজ হয়, যে তুমি বুঝেছো অ্যাটলিস্ট। তাহলে এখান থেকে মিডিয়ার এলো, এবার ধরো এইটা একটা স্লাইড চেঞ্জের জন্য, তাহলে কি হবে, এখানে আমার একটা পাথ ডিফারেন্স ইনক্লুডেড হবে। ধরো এখানে যদি স্মল ডেল্টা 1 হয়, তাহলে 2 ডেল্টা 1 অপটিক্যাল পাথ, তোমরা এইটুকুই জানো, একটা মিরারের থেকে আর একটা মিরার যদি তোমার থিটা অ্যাঙ্গেলে ঘুরে বেড়ায়, তাহলে 2 থিটা হচ্ছে তার ওয়েভ অ্যাঙ্গুলার ডেভিয়েশন। যেহেতু এটা নর্মালি আছে, তাহলে তোমার এক্ষেত্রে খালি অ্যাডিশনাল যদি একটা ডেল্টা 1 যদি এইটুকু একটু চেঞ্জ করা হলো, তাহলে এক্সট্রা তোমার 2 ডেল্টা 1 হবে। তাহলে এই 2 ডেল্টা 1 এর জন্য তোমার একটা পাথ ডিফারেন্স হবে ডেল্টা, এই ডেল্টার জন্য করসপন্ডিং তোমার একটা ফেজ ডিফারেন্স হবে স্মল ডেল্টা, স্মল ডেল্টার জন্য তোমার দুটো ক্লোজ বাই ইন্টারফেয়ারিং ওয়েভের মধ্যে কি হবে, ইন্টারফারেন্স প্যাটার্ন হবে। তাহলে ইন্টারফারেন্স যে প্যাটার্নটা হবে তার মধ্যে তুমি ব্রাইট ডার্ক এরকম দেখতে পারবে, এবং from that measurement of bright and dark fringes you can get an idea of the path difference. Now the question is, এটা তো খুব সহজ এক্সপেরিমেন্ট থিওরিটিক্যালি, কিন্তু এই এক্সপেরিমেন্টটা করা কতটা কঠিন বুঝতে পারছো? মাইনর চেঞ্জে তোমরা থার্ড ইয়ার খালি প্র্যাকটিক্যাল পরীক্ষা দিয়েছে, তাদের কথাটাই এক্সপিরিয়েন্সটা নিয়ে বলছি। থার্ড ইয়ার তোমরা কখনো অপটিক্সের এক্সপেরিমেন্ট করেছো? মানে ইউনিভার্সিটিতে কলেজে করতে হচ্ছে ম্যান্ডেটরি? হ্যাঁ আচ্ছা, অপটিক্সের এক্সপেরিমেন্ট করতে গেলে তোমায় কি জিনিস প্রথমে ঠিক রাখতে হয়? লেভেলিং। কারণ যদি সব একটা ফ্ল্যাট প্লেনে না থাকে, ধরো একটা একটা এইরকম প্লেনে আছে আর একটা তোমার এই প্লেনে হচ্ছে, তুমি যদি এখান থেকে যে লাইটটা গেল এটা যদি পারপেন্ডিকুলার এরকম না থাকে, তাহলে এদিকে রিফ্লেক্ট করবে না। যদি এরকম একটু বাঁকা থাকলো, তাহলে এদিক থেকে এসে এদিকে চলে গেল, তুমি চোখ লাগিয়ে বসে আছো, তুমি বললে না লাইটটা এসে আর তো পাচ্ছি না, আলটিমেটলি গেল দিয়ে অন্যদিকে চলে গেল। সেই জন্য ইট শুড বি ভেরি মাচ ওরিয়েন্টেড প্রপারলি, ঠিক আছে? এটা মনে রাখবে। তাহলে ইথার উইন্ডের গল্পটা আছে, এটা নিয়ে আমি বেশি আর বলছি না, তোমরা একটু গল্পের মতো পড়ে নেবে। কোন বইয়ে পাবে? কোন বইয়ে পাবে? ব্যানার্জির বইটা। ভেরি গুড, ব্যানার্জির বইটা। আচ্ছা, আর রেসনিক আছে? রেসনিক আছে, গুড। আর আরো যদি সব, আমি একটা বই পাঠিয়ে দেবো, বাইজারের বইটা পড়বে। ওকে, তাহলে ফিক্স স্পেসিং, ওয়ান ফ্রিঞ্চের মার্কার, তাহলে মার্কার থেকে দেখো এতক্ষণ সরে এসেছে। যদি এখানে আমার সত্যি ইথার থাকতো,
যদি এটা থাকতো তাহলে এটা একটু সরে আসতো, এটা মাঝখানে ছিল, এইখান থেকে একটু সরে এসছে মার্কার থেকে, কিন্তু এটা ইট ওয়াজ নেভার অবজার্ভ, তাহলে নাল রেজাল্ট, নাল রেজাল্ট, গট ইট, এটা নাল রেজাল্ট দিল। তার মানে ওরা যে এক্সপেরিমেন্টটা করতে চেয়েছিল ওরা ফেল করেছে, ওদের এক্সপেরিমেন্টের আউটকামে ওরা যে আউটকামটা আসবে ভেবেছিল, আমরা সেটা হয়। ফর ইনস্ট্যান্স, একটা ছেলে হায়ার সেকেন্ডারিতে খুব খেটে খুঁটে পড়াশোনা করলো, ভাবলো আমি ডাক্তারি হবো, ডাক্তার হবো, ডাক্তারির জন্য পড়াশোনা করলো, খাটলো, কিন্তু আলটিমেটলি হলো না। হতেই পারে, হয়, হতে হলো না, কিন্তু সে অঙ্কতে খুব ভালো ছিল, সে অঙ্কতে চলে গেল এবং অঙ্কতে একজন খুব বড় সায়েন্টিস্ট হয়ে গেল। তাহলে ইনিশিয়ালি তার মনে হচ্ছে, তো তোমাদেরকে মোটিভেশনাল কথা একটু, হ্যাঁ, জ্ঞানের বাণী মাঝে মাঝে একটু দিতে হয়, ছেলেপেলেরা আজকাল খুব ডিপ্রেসড হয়ে যাচ্ছে। একটা ছেলে আমাকে প্রশ্ন করেছে ফার্স্ট ইয়ারে পড়ে, একটা ছেলে না একটা মেয়ে প্রশ্ন করেছে আমাকে ফার্স্ট ইয়ারে পড়ে, যে স্যার এখন আমি গেটের জন্য ফর্ম ভরবো। গেটের ফর্ম, গেট তো এমএসসির পরে হয়, এমএসসি ফাইনাল ইয়ারে থাকতে থাকতে তুমি দিতে পারো, বা ফার্স্ট ইয়ারে থাকলেও দিতে পারো এক্সপিরিয়েন্সের জন্য। তো আমি তাকে বললাম যে এখন এটা তোমাদের জন্য নয়। হ্যাঁ, তার কারণ কি, লোকজন এখন খুব ইনসিকিউর ফিল করছে যে হয়তো আমার আর কিছু হবে না, কিন্তু একদমই নয়, সমাজে সব হবে, ধৈর্য ধরে থাকো, সবারই একটা কিছু কিছু যাচ্ছে। ঠিক আছে, কতজনের কত আত্মীয় সাথে মা বাবা স্ত্রী পুত্র মারা গেল বলো তো। আচ্ছা, তো এইটা আমরা জেনারেলি বইয়ে আমরা লোরেন্স কন্ট্রাকশন বলি, কিন্তু এটা ফিটজগেরাল্ডেরও কাজ আছে, সেই জন্য দুজন ইন্ডিপেন্ডেন্টলি কাজ করেছিল আলাদা জায়গায় একই সময়ে, সেই জন্য দুজনের নামেই দেওয়া হয়েছে। এটা দেয় কিছু কিছু লোক, জেনারেলি তোমার ব্রিটিশরা এটা দেয়। একটা গল্প আছে এটা, থাক, অনলাইনে সব বলা ঠিক না। ইনভেরিয়েন্ট ফ্রেম, তাহলে এটা হচ্ছে তোমার লোরেন্স ফ্যাক্টর। এটা কেন আসে দেখো, তোমার লেন্থ, তুমি কোনো একটা বডির লেন্থ তুমি বসে থেকে, ওটা তোমার সামনে একটা ফিক্সড আছে, তুমি মাপলে যে স্যার এইটার লেন্থ L0, আমি তুই কি করে মাপলি, বলে আমি এখানে সামনে বসেছিলাম, এটা আমার সামনে স্থির ছিল, আমি মেপেছি। এবার আর একজন কাউকে দিয়ে দিলাম, আমাদের এখানে একজন মান্না আছে, কে মান্না, যাই হোক কোনো একটা ছেলে, বল প্রসেনজিৎ বা চিরঞ্জিত, কেউ একজন আছে এখানে, হ্যাঁ, আচ্ছা জয়ন্ত নামটা মনে করলো। তো জয়ন্ত বললো স্যার আমাকে, আমি ছুটছিলাম, ছুটতে ছুটতে মেজার বললাম কত হয়েছে, ও বললো স্যার L। থিওরিটিক্যালি এই দুটোর একই জিনিসের মাপ মেপেছে দুজনে, একটাই বডি, একটাই লাঠি, কিন্তু এ যে স্থির স্থির হয়ে বসে মাপলো, কে মাপলো স্থির স্থির হয়ে বসে, আচ্ছা পৃথা মাপলো, আর একজন জয়ন্ত মাপলো, এদের দুজনের মাপ আলাদা হবে কি করে, L is equal to L0 into 1 minus v square by c square। এবার এই জিনিসটা তোমাদেরকে একটু খুল্লা বোঝাতে হবে, ঠিক আছে। তাহলে এক্সপেরিমেন্টাল মেজার্স যা হবে অ্যাকচুয়ালের থেকে একটু ডিফারেন্ট হয়, একটু খুল্লা বোঝাতে হচ্ছে। ধরো এই ছবিটা আছে, ধরো আমি তোমাকে এখানটা, এটা একটা রড, তুমি এইখানটা আছো, রডটা তোমার দিকে এগিয়ে আসছে, তা তুমি প্রথমে মেজারমেন্ট করা মানে কি, মাথাটা একবার নেব, লেজাটা একবার নেব, যদি আমার কাছে কোনো এখানে একটা লম্বা ধরে পাশে একটা এরকম লম্বা স্কেল রাখা আছে, এই স্কেল বরাবর দেখলে মাথাটা এখানে আছে, লেজাটা এখানে আছে, তাহলে এইটা হচ্ছে ডিফারেন্স করলে আমার মাথাটা। তুমি প্রথমে যেই মাথাটা মাপলে, নোট করলে খাতায়, ধরলাম তোমার খুব ফাস্ট, ইনস্ট্যান্টলি তোমার মাথায় থেকে গেল, নোটেড। কিন্তু বাই দ্য টাইম তোমার লেজাটা মেজার করতে যাচ্ছ, লেজাটা কিন্তু আর, মাথাটা যেখানে যখন মেজার করেছো লেজাটা এখানে ছিল, এটা তো মুভ করছে, তাহলে মাথাটা তখন এইরকম জায়গায়, এটা করে কী করে, মাথাটা এইখানটাই ছিল, এখন মাথাটা এইরকম জায়গায় চলে এসেছে, লেজাটা এইখানটায় চলে এসেছে, তাহলে তুমি আলটিমেটলি যদি যখন লেজাটা মেজার করছো তখন কিন্তু লেজা আসল জায়গায় ছিল, যখন মেজার করার কথা সাইমালটেনিয়াসলি তুমি কিন্তু মেজার করতে পারো নি, তাহলে তুমি একটা ডিফারেন্ট পজিশানে তার লেজা মাপছো, তাহলে তুমি ভাববে এইখান থেকে এইটুকু হচ্ছে তোমার লেন্থ, আলটিমেটলি কিন্তু লেন্থটা একই আছে, কিন্তু তোমার কাছে দেখে মনে হচ্ছে লেন্থটা কন্ট্রাক্টেড হয়েছে, বিকজ
there lies an error in understanding the motion or the physics. তাহলে কি এটা কি কোন তোমার এই যে মাপ ছিল তার ভুলের জন্য এটা ছোট লাগলো? কখনো না। দিস ইজ ইনহেরেন্ট ইন নেচার, ইনহেরেন্ট ইন নেচার। কারণ একই সঙ্গে তুমি দুটো মেজারমেন্ট করতে পারবে না সাইমালটেনিয়াসলি when they are not, when they are related। ঠিক আছে? আচ্ছা, এবার আমি আগের পেজটায় চলে যাই। এক, এটা হচ্ছে এই ফ্যাক্টর। এটা যেমন লেন্থের হয়, তাহলে টাইমের ক্ষেত্রে হয় t is equal to t0 by root over 1 minus v square by c square। টাইমের ক্ষেত্রে নিচের জিনিসটা যেহেতু ছোট, তাহলে টাইমটা তোমার ইলংগেটেড হয়ে যায়। মানে কি? বেড়ে যায়। এক্স্যাক্টলি। আমি একটা বাজে এক্সাম্পল দিই আবার একটা। ধরো তুমি একটা গান গেয়েছো, গাইতেই পারো। এবার তোমাকে খুব চমৎকার গান, আমি খুব এক্সাইটেড গানটা শুনে, অনেকে এক্সাইটেড হয়ে যাবে। গানটা চলছে, এবার তোমাকে বসিয়ে ওই গানটা শোনানো হচ্ছে, সাথে আরও লোক আছে। এবার বলো, যদি যত এক্সাইটমেন্ট হোক, লেভেল অফ ইন্টারেস্ট, এক্সাইটমেন্ট, এটা তোমার নিশ্চয়ই বাকিদের থেকে কম হবে। তুমি যদি শুধু গানটা, এখন তোমার গান শুনে বাকিদের কত ভালো লাগছে সেইটা দেখে যদি তুমি এক্সাইটেড হও, দ্যাট ইজ এ ডিফারেন্ট থিং, সেটা নেই বলছি না। কিন্তু তুমি জানো তোমার গানের কোথায় গলাটা সুর কেটেছিল, কোথায় ভুল হয়েছিল, গলা বসে গেছিল, বা খুব ভালো হয়েছিল, সেগুলো তোমার কাছে, ইউ নো অল দিস থিংস। তাহলে এনি বডি উইচ ইজ নাও মুভিং উইথ ইটস স্পিড কম্পারেবল টু দ্য স্পিড অফ লাইট, তাহলে সে যদি একটা ছোট্ট টাইম স্প্যানে অনেকটা ডিস্টেন্স কভার করে, এই অনেকটা তার কাছে খুব কম লাগবে, কারণ সে তো হাইলি এনার্জেটিক, সে তো অলমোস্ট লাইটের স্পিডে যাচ্ছে। তো সে বলছে, ও এখান থেকে ওই তারা এক্ষুনি চলে যাবে। ঠিক আছে, এখান থেকে সূর্য 8 মিনিট অপেক্ষা করে চলে যাচ্ছে। আর তোমায় যদি এখন বলা হয় যে জয়ন্ত তুমি সূর্যে যাও বা চাঁদে যাও, তুমি কত, 1 মিনিট আমার ফোন এসছে। শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। হ্যাঁ। আচ্ছা, তাহলে গল্পটা হচ্ছে যে তার কাছে টাইমটা বোরিং লাগবে। এইবার আমি এই পরের ছবিটায় চলে যাচ্ছি। ধরো মিউ1, আর্থের ফ্রেমে তোমার কাছে একটা 600 মিটার পাহাড়, 4700 মিটার একটা পাহাড় আছে আর্থের ফ্রেমে। তাহলে এর কাছে যে টাইমটা লাগবে, বুঝতে পারছো? মানে মিউ1 মানে এক ধরনের স্মল পার্টিকেল, মিউ মেসন বলে এটাকে, মিউ মেসনও বলে, তুমি মিউ1ও বলে। তো মিউ1 এর স্পিড কম্পারেবল টু দ্য স্পিড অফ লাইট। মিউনগুলো কোথায় তৈরি হয়? আমাদের আপার অ্যাটমসফিয়ারে তৈরি হয়। তাহলে সেগুলো তড়িঘড়ি, এবার মিউনের লাইফ টাইম যা, লাইফ টাইম হচ্ছে সাম মাইক্রোসেকেন্ড। তাহলে সেই মাইক্রোসেকেন্ডে যদি ওই পার্টিকেলটা নেমে আসে আমাদের আর্থে, আসার কথা না, কারণ তার আগে তার জীবদ্দশা শেষ হয়ে যাবে। কিন্তু এই ডিস্টেন্সটা ও মেজার করছে নিজের ফ্রেমে, এই আমাদের ফ্রেমে আমরা করছি। তাহলে ওর নিজের ফ্রেমে এই ডিস্টেন্সটা কি হয়ে যাবে, অ্যাকচুয়াল যে ফ্রেমটা হবে সেটা কি হয়ে যাবে ওর কাছে? আপার অ্যাটমসফিয়ার থেকে আসছে, তার মানে আমাদের কাছে যেটা অনেক দূর, ওর কাছে সেটা কি হয়ে যাচ্ছে বলো? আমি ওয়ার্ডটা শুনতে চাইছি, কি হচ্ছে? ভেরি কন্ট্রাক্টেড হয়ে যাচ্ছে, কন্ট্রাক্টেড হয়ে যাচ্ছে, হ্যাঁ, কাছে হয়ে যাচ্ছে ওর হিসাবের অনুযায়ী। তাহলে ও কিন্তু ওই লাইফ স্প্যানের মধ্যে চলে আসছে। ঠিক আছে, এটা পোলে থমসন থেকে নেওয়া হয়েছে। হ্যাঁ, তাহলে নিউরনের যে স্পিড অলমোস্ট 98%, তাহলে 0.98 ইন্টু সি, সি এর ভ্যালু কত? 2.98।
9978 কি সব থাকে 10⁸ মিটার পার সেকেন্ড। ঠিক আছে, আচ্ছা এটা তো আগে বোঝালাম। আচ্ছা লোরেন্স ট্রান্সফরমেশন যেটা যে এই বলছিলাম, তোমরা গ্যালিলিয়ান ট্রান্সফর্মে কি দেখেছিলে? x ড্যাশ ইজ ইকুয়াল টু x মাইনাস ভিটি, y ড্যাশ ইজ ইকুয়াল টু y, z ড্যাশ ইজ ইকুয়াল টু z, t ড্যাশ ইজ ইকুয়াল টু t। আমি কি বলেছিলাম যে ওদের এক্সটাতে একটা চেঞ্জ হবে আর টাইমটা চেঞ্জ হবে। দেখো টাইমটা এখানে চেঞ্জ হয়েছে, এক্সটাও চেঞ্জ হয়েছে। কি করে? এক্স এর সাথে দুটোর সাথে এই লোরেন্স ফ্যাক্টরটা নিচে এসেছে। এটাকে অনেক সময় গামা দিয়ে ডিনোট করা হয়। গামা মানে হচ্ছে 1/√1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। রিলেটিভিটিতে ভি বাই সিটাকে আর একটা টার্ম দিয়ে বলা হয় বিটা। ঠিক আছে, তাহলে এটা टी माइनस वी एक्स बाई सी स्क्वायर, तो ये वाला हो गया। डाउन नाउ द क्वेश्चन इज এ টার্মটা কোত্থেকে এলো? তুমি ভাবো এই টার্মটা আমরা আমাদের রেফারেন্স ফ্রেমে মাপছি। ঠিক আছে, তাহলে এই যে ওই আকাশের উপর থেকে দেখালাম যেখানে তোমার নিয়ন তৈরি হয়েছে, তাহলে ওই ডিস্টেন্সে এই অঙ্কটা করতে গেলে অনেক সহজ হয়ে যায়। তার মানে দেখো আমরা সবসময় কোনো একটা ফিজিক্যাল জিনিসকে বোঝাতে গেলে আমাদের পজিশন, আমাদের তিনটে পজিশন লাগে, একটা 3D বডিকে এক্স ওয়াই জেড। নাও apart from x y z there is something known as the time. So this is the fourth spatial dimension. কারণ কি, if I take c times t, it gives you a dimension of length, and this is one of the components of the 4 component vector. ठीक है, सॉरी आईसीटी बोध है ना, আইসিটি সি টাইমস আইসিটি। হ্যাঁ, এটা তো ইমাজিনারি, যেমন তোমরা ওই ইয়েতে করো ইমাজিন নাম্বার, রিয়েল নাম্বার ইমাজিনারি নাম্বার পড়ো না, আর প্লাস আই এক্স প্লাস আই ওয়াই, ওই রকম। তাহলে এটাকে একটা ইয়ে, the arrow of time is determined by the second law of thermodynamics. তাহলে arrow of time মানে ডাইরেকশন, সময় কোন দিকে। তাহলে বুঝতে পারছো সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স মানে আমি কিসের দিকে যেতে চাইছি, কোন দিকটাই? এনট্রপি যেদিকে বাড়ে। এনট্রপি, এক্স্যাক্টলি। তাহলে এনট্রপি যেদিকে বাড়ে, তাহলে টাইম কি করে রিভার্সিবল প্রসেস হবে কি হলে, তাহলে তোমার এনট্রপিটাকে উল্টো দিকে তোমার এনট্রপি বাড়তে হবে, তা তো হয় না। সেই জন্য এই এনট্রপি থেকে তোমার ওয়ান সাইডেডনেস অফ টাইম আছে। একটা ম্যাগাজিন সায়েন্টিফিক আমেরিকানে একটা ছিল, আমি বহুদিন আগে এটা পড়েছিলাম কলেজ লাইফে, বুঝতে পারিনি তখন বাবা। তখন তো আমরা সবাই তোমাদেরই মতো চেষ্টা করতাম, ভাবতাম বিশাল বড় বড় ব্যাপার, বাট সেই সময় অতটা বুঝিনি, কিন্তু ইন্টারেস্ট লেগেছিল, মিথ্যে বলবো না, ইন্টারেস্ট লেগেছিল। আর সবসময় না নিজের মধ্যে একটা ছাত্রকে বাঁচিয়ে রাখবে। একটা ছাত্র দেখো, তোমরা ভালো স্টুডেন্ট, তোমরা শিখতে চাইছো, কেন শিখতে চাইছো? একটা উত্তর শুনি, কেন শিখতে চাইছো? জানতে ভালো লাগে বলে। হ্যাঁ, শিখতে কেন চাইছো? জানতে ভালো লাগে বলে। জানতে ভালো লাগে বলে। কে বললি এটা? জয়ন্ত? জয়ন্ত। আচ্ছা, সবারই কি সহমত, নাকি কেউ ফ্যামিলির ছেলে পিলে বউ বাচ্চা করবে সেটাও একটা থাকে, আবার কেউ থাকে ফ্যামিলির কর্তব্যও থাকে, সবই থাকে, সব কিছুরই প্রয়োজন আছে। কিন্তু এই যে জানার যে একটা ইচ্ছা, যেটা জয়ন্ত বলল, কিপ দিস ইন মাইন্ড, এটা যেন সবসময় থাকে। এটা যদি চলে যায় তোমার মানে নেচার থেকে, স্বভাব থেকে, তাহলে কিন্তু ইট উইল বি ভেরি হার্ড। ঠিক আছে, একটা অঙ্ক করি, অঙ্ক না, এক্সপ্লেনেশন। এটা হচ্ছে আমাদের একটি স্টুডেন্ট, এখন ক্লাসে নেই, এর নাম হচ্ছে ম্যারি। তো মেরি একটা স্টেশনারি পাতে আছে, গাড়িটা স্টেশনারি আছে, থেমে আছে, থেমে আছে, ভালো। তো মেয়েটা এখান থেকে একটা টর্চ দিল, ওর কাছে একটা এমন যন্ত্র আছে যেটা একটা লাইট ছাড়তে পারে, এবং সেই লাইটটা রিফ্লেক্ট হয়ে এসে যখন ইয়েতে পড়বে, লেজার থেকে বেরিয়ে মিরর বা কিছু থেকে রিফ্লেক্ট হয়ে এসে তোমার কাছে পড়বে, এই দুটোর মাঝে টাইম স্প্যানটা ক্যালকুলেট করতে পারে। তো যদি একটা স্থির
ট্রেনের ওয়াগনে বসে ওর ছাদে একটা ইয়ে লাগানো আছে, কি বলে, আয়না লাগানো আছে, মিরর, এখান থেকে দেখে, তাহলে এর পাথটা কতটা হলো, ধরো 2D, ঠিক আছে। আচ্ছা, এবার সেই জিনিসটাই ও থেমে না থেকে একটা মুভিং ফ্রেমে করছে, আলটিমেটলি মুভিং ফ্রেমেই করছে, কিন্তু ওর নিজের কাছে কি লাগছে, ওর লাইটটা ওপরে যাচ্ছে নিচে যাচ্ছে, আর বাইরে থেকে এর নাম হচ্ছে জ্যাক, ঠিক আছে, না টম, ওরে বাবা, তো টম পকেটে হাত দিয়ে তাল মেরে মেরিকে দেখছে যে মেরি কী করছে, ওগুলো মেরি একটা লাইট ছাড়লো, লাইটটা গিয়ে আয়নায় পড়লো, দিয়ে আবার ওর এসে মেরি যখন এইখানটা এলো এখানে মেশা করলো, তাহলে ওর কাছে লাইটটা দেখে লাগবে এরমভাবে যাচ্ছে এরকম, তাহলে এর কাছে যেটাকে তোমার ওপর নিচ লাগছে এর কাছে এটা একটা অ্যাঙ্গেল মিট করে আসছে, কেন, কারণ এই টমের তুলনায় মেরি ওয়াজ হ্যাভিং অ্যান হরাইজন্টাল ভেলোসিটি, ভ্যালু কত, ভি, তাহলে এই ডিস্টেন্সটা কতটা, এইখান থেকে প্রুফটা আসবে, এই ডিস্টেন্সটা কতটা, এইখানে এই প্লেনটা কতটা, আলটিমেটলি জ্যাকের এই টমের কথা অনুযায়ী কত, জ্যাক আর রোজের গল্প বারবার চলে আসে, এটা কোনটা বলছেন? টমের চোখে লাইটের মিরারে যাওয়া অবধি কতখানি লেন্থ কভার করলো, এই লেন্থটা কভার করলো, টম দেখবে, আর মেরি কি দেখবে, লাইটটা জাস্ট ওপর দিকে গেল, ওর চোখে এটা লাগবে দিকে এরকম এইটুকু ওপরে গেল, তাহলে মেরি বলবে আমার কাছে লাইট গেছে, মেরি বলছে আমার কাছে লাইট ট্রাভেল করেছে শুধু মিরার অবধি যেতে ডি, আর মিরার থেকে রিফ্লেক্ট হয়ে এলো 2D, আর টম বলবে না রে ভাই, তুই ভাব তোর কাছে এসেছে এই লেনটা সি ডেল্টা টি বাই 2 আর সি ডেল্টা টি, এই হচ্ছে টাইমটা, তাহলে এটা সি আবার ডেল্টা টি কি রে, বলতে ডেল্টা টি হচ্ছে যে টাইমটা এটা যদি রিফ্লেক্ট করলো ওখানে গেলি টাইমটা ক্যালকুলেট করলাম আমার হাতের ঘড়িতে, তাহলে এর হাতের ঘড়ি দিয়ে ওয়াচ দিয়ে এর জিনিসটা, তার মানে হচ্ছে যদি এ নিজের ঘড়ি দিয়ে মাপতো তাহলে সেটাকে টাইমটা কি বলতাম আমরা, প্রপার টাইম, আর এ যে টাইমটা মেজার করেছে বাইরে থেকে সেটাকে কি বলবে, ডাইরেক্টেড টাইম, এর এর ইম্প্রপার টাইম। না, এর যদি ঘড়িটা এ যদি নিজের ঘড়িটা দিয়ে মাপে তাহলে এটা তার প্রপার টাইম, কিন্তু এ যদি আবার এর ঘড়িটা ডব্লিউ প্রাইম ওয়াচ প্রাইম, হ্যাঁ এই ডব্লিউ প্রাইম ঘড়িটা দিয়ে মাপে তাহলে কিন্তু ওটার প্রপার টাইম হচ্ছে না, কারণ তখন ও দেখবে প্রথম কাঁটাটা এইখানে ছিল, কাঁটাটা এইখান থেকে এইটুকু ঘুরতে গিয়েই ও দেখবে এই এতদূর চলে এলো, এই কাঁটাটা ঘুরতে তো ওর চোখে তো এই রেফারেন্স ফ্রেমটা তো মুভিং, তাহলে মুভিং ফ্রেমটা ওর কাছে কি হবে, স্লো লাগবে, ঠিক আছে, তাহলে ও দেখবে সময়টা আস্তে আস্তে যাচ্ছে, ঠিক আছে, ও মেশার করতে পারবে না, তাহলে আলটিমেটলি পাথটা এরকম, ঠিক আছে, নাও এটা কি, নো সাইমালটেনিটি if not also at the same position, just a compensation of the Lorentz transformation, তাহলে সাইমালটেনিটি মানে কি, এটা নো যে দুটো ডিফারেন্ট পজিশনেতে সেম টাইমে দুটো করা ইভেন্ট হচ্ছে, এক্স্যাক্টলি, তাহলে এই দুটোকে তুমি একসঙ্গে দুটো জিনিসই মেজার করছো, তাহলে এটা তোমার সাইমালটেনাস, যদি না হয় তাহলে কি হবে, এফেক্টটা কি পাবে তুমি, লেন্থ কন্ট্রাকশন পাবে বা টাইম ডাইলেশন পাবে, যদি simultaneity is not, if simultaneity is not ensured, তাহলে তখন দেখালাম না ওই স্কেলের গল্পটাই, এখানটা আছে, এই মাথাটা যখন ছিল তখন লেজারটা যদি মেপে নিত তাহলে ভালো ছিল, কিন্তু তা না করে এটা এইদিকে, এটা একটাই পসিবল যদি এখান থেকে একটা ক্যামেরা দিয়ে এ ছবি তুলে নেয়, যদি একটা ক্যামেরা দিয়ে একটা স্ন্যাপশট নিতে পারতো এ, তাহলে একসঙ্গে দুটোকে তুলতো, সেটা তো মেজার হয় না, আচ্ছা, তাহলে এবার লোরেন্জের ভেলোসিটি ট্রান্সফরমেশন, আচ্ছা আমি আগের অবধি বোঝা গেছে যারা নতুন বাচ্চারা আছে, এখন ক্লাসে কতজন আছে আমি দেখতে পাচ্ছি না, আমি জাস্ট এইটা প্রেজেন্ট করছি, তো কতজন আছে, কই রে বল, 16 মনে হচ্ছে, মানে আপনাকে দুটো ইয়ে দেখাচ্ছে। 14 জন আছে, সব মনে থাকছে এগুলো, 15
আচ্ছা, ফার্স্ট ইয়ারে যারা আছে তারা কি কেউ আছে এখন? হ্যাঁ স্যার। কে আছিস রে? হ্যাঁ স্যার। কে আছিস রে? কারা কারা একটু বল। স্যার অশ্বিনী। অশ্বিনী আর হ্যাঁ স্যার। বনিতা আর স্যার মনস্বিতা। মনসিতা আর স্যার সূর্য। সূর্য, চারটে। আর চন্দ্র, নক্ষত্র, গ্রহ, তারা পালিয়ে গেছে, আর কেউ নেই। ঠিক আছে। আর সেকেন্ড ইয়ারে কেউ আছে? ঠিক আছে, আছি তো আছি। তোমরা যখন মেকানিক্সের রিলেটিভ ভেলোসিটি পড়েছিলে তখন ইউ প্লাস ভি করতে মনে আছে, বা ইউ মাইনাস ভি করতে মনে আছে? হ্যাঁ স্যার। রিলেটিভ ভেলোসিটি। যখন তোমার স্পিড অফ লাইটের তুলনায় স্পিড তোমার এই ইউভিগুলো খুব কম, তখন যেটা হয় সেটা হচ্ছে এই ভি ইজ মাচ মাচ স্মল দ্যান সি। ভি ইজ মাচ মাচ স্মল দ্যান সি, তাহলে ভি বাই সি স্কোয়ার, ভি ইউ ভি দুটোই বললাম, ইউ আর ভি দুটোর প্রোডাক্ট, ইউ অথবা ভি দুটোই যদি সি এর থেকে অনেক ছোট হয় তাহলে ইউভির প্রোডাক্ট বাই সি স্কোয়ার ইজ মাচ মাচ লেস দ্যান ওয়ান। তাহলে ওয়ান থেকে যদি এইটাকে একটু বাদও দিই তাহলে অলমোস্ট ইকুয়ালস টু ওয়ান। তাহলে যখন নন রিলেটিভিস্টিক কেস, when it is a non রিলেটিভিস্টিক কেস, ঠিক আছে, তখন আমার এই আগের ক্লাসিক্যাল মেকানিক্সের ইউ প্লাস বি ইউ মাইনাস বি এগুলো চলে। কিন্তু মনে রাখবে যখন আমার ক্লোজ টু মানে ইউ ভি আর ক্লোজ টু সি স্পিড অফ লাইট যে জিনিসটা হয় তখন আমার ট্রান্সফরমেশন ইকুয়েশনগুলো একটু পাল্টায়। তাহলে যদি তোমার মোশনটা হচ্ছে ইউ এর দিকে, ইউ এক্সের দিকে, তাহলে তোমার যেমন ইউ এক্সের চেঞ্জ হবে, ইউ ওয়াইয়েরও চেঞ্জ হচ্ছে আর ইউ জেডেরও চেঞ্জ হচ্ছে। ঠিক আছে? কেন হচ্ছে চেঞ্জ? কারণ তুমি মেজার করছো টাইমটা। তাহলে হয়তো লেন্থটাতে ওয়াই প্রাইম ইজ ইকুয়াল টু ওয়াই হতো, কিন্তু টি প্রাইম ইজ নট ইকুয়াল টু টি। তাহলে ওয়াই প্রাইম বাই টি প্রাইম ইজ নট ইকুয়ালস টু ওয়াই বাই টি। বুঝতে পেরেছ? সেই জন্য এই নিচের টার্ম দুটো এসেছে। ক্লিয়ার? হ্যাঁ স্যার। নাও এতক্ষণ ধরে আমরা এসব বললাম, আইনস্টাইনকে আমি একবারও বোধহয় কিছু বলিনি, বা একবার হয়তো বলেছিলাম। তো লেটস রেসপেক্ট দ্যাট পারসন 1 মিনিটের জন্য। তা আইনস্টাইন সম্পর্কে আর বেশি কিছু বলছি না, এমনকি যারা সায়েন্স পড়েও না তারা ইজ ইকুয়াল টু এমসি স্কোয়ার টি শার্টে পরে ঘুরে বেড়ায়। দার্শনিক যারা হয়, সাহিত্যিক যারা হয়, মানে আমি তাচ্ছিল্য করে কাউকে বলছি না, শিল্পী মনা যারা হয় তারা এরকম পড়ে, আমরাও পড়ি, আমরা বুঝে পড়ি, ওটা না বুঝে পড়ে, পার্থক্যটা এইটা। The principle of special relativity, the laws of physics are same in all inertial system. তাহলে inertial system মানে inertial frame of reference, আগেরটার মতো। তাহলে laws of physics, তার মানে laws of physics মানে dl dt is equal to tau. Angular momentum change of rate of change of angular momentum is equal to torque. dp dt is equal to force. dv dt is equal to acceleration. এই যে এগুলো হচ্ছে laws of physics. So all these hold equally in all the frames of reference. Now the constancy of the speed of light is another. তাহলে বলছে যে the speed of light is constant. তাহলে এই যে দ্বিতীয় কনসিডারেশনটা না, এটা নিয়ে আজকাল একটু নড়াকাটা হচ্ছে, যে লোকজন বলছে স্পিড অফ লাইট ইজ মে নট বি কনস্ট্যান্ট অন্য ফ্রেম অফ রেফারেন্সে, অন্য ইউনিভার্সে গেলে হয়তো দেয়ার মাস্ট বি সাম আনাদার লজ। যাই হোক, এই জিনিসগুলো নিয়ে আমরা তো মাথা ঘামাবো না, দোজ আর বিয়ন্ড মাই লেভেল। আমি খুব সাধারণ একটা ছোটোখাটো মানুষ। আমি দুটো স্পেশাল রিলেটিভিটির দুটো পস্টুলেট এক্সামে আসে, পড়বে, এক্সামে আসে, আর এটা ভার্বাটিম রাখবে। Now the relativistic mechanics
তোমরা এই জিনিসটা জানো, পি ইজ ইকুয়াল টু এম ডি আর এম ইন্টু ভি ইন্টু গামা, মানে গামা ইন্টু এম ইন্টু ভি, এটা তোমরা জানো গামা ফ্যাক্টর। তাহলে মোমেন্টামটাও পাল্টে যায়। তোমরা এইটুকু তোমরা এতদিন জানতেন মোমেন্টাম, তার সাথে রিলেটিভিস্টিকের জন্য এখানে গামা ঢুকছে। রিলেটিভিস্টিক এনার্জি যখন, তাহলে ডিপি ডিটি ইজ ইকুয়াল টু ফোর্স, তা রিলেটিভিস্টিক ফোর্সের জন্য তখন তোমার হচ্ছে গামা এমভি, মোমেন্টামের চেঞ্জ। আমি তোমাদের বলেছি ফোর্স ইজ ইকুয়াল টু চেঞ্জ অফ মোমেন্টাম, দিস ইজ এ আগের ল অনুযায়ী লজ অফ ফিজিক্স, তাহলে দিস ইজ এ ল অফ ফিজিক্স, তাহলে এফ ইজ ইকুয়াল টু ডিপি ডিটি, তাহলে এটাও খাটছে, provided P gets modified with this additional term gamma. Now the another thing is that ddt is equal to mu root over 1 minus c square by c square. এই জিনিসটা তোমরা জানো। আলটিমেটলি এইটার মধ্যে নেই, খালি এই টার্মটার জন্য। তাহলে যখন এই জিনিসটা আসবে তাহলে কোনটা আসবে, নিচের এইটার একটা ডিফারেন্সিয়েশন হবে, আবার ডিউ ডিটি টার্মটা হবে। নাও এইটার ক্যালকুলেট করলে কত বেরোচ্ছে, এটা এম ডিউ ডিটি, নিচে এটা আছে, তাহলে গামা এম ডিউ ডিটি প্লাস এম ইউ ডিডিটি অফ গামা, তাহলে গামা এম ডিউ ডিটি প্লাস এম ইউ, নিচে এটা আছে, তাহলে ওয়ান, মানে এটা হচ্ছে 1 বাই এটার স্কোয়ার, মানে আন্ডার রুটের হয়ে গেল, তাহলে এটা কিছু হচ্ছে না, তাহলে হচ্ছে 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, ইউ স্কোয়ার বাই সি স্কোয়ার ইন্টু মাইনাস 2u বাই সি স্কোয়ার। তাহলে এখানে হচ্ছে তুমি এই গোটা জিনিসটা আসছে, তাহলে এখানে হচ্ছে গামা এম ডিউ ডিটি প্লাস গামা স্কোয়ার, প্লাস না এখানে মাইনাস গামা স্কোয়ার 2m বিটা স্কোয়ার, ঠিক আছে, ওকে, বিটা স্কোয়ার। তাহলে এই অ্যাডিশন টার্মটা আসছে আর এইটা আসছে, বুঝতে পেরেছো? এবার এর মধ্যে যদি আমি বললাম যে এটা আবার রিলেটিভ ভেরিয়েবল মাস, তাহলে এই মাসটাও আবার টার্ম ইয়ে হতো ডেফিনেটলি। কারণ এবার তুমি আমাকে বলো যে স্যার একটু পরে তো আপনি এটাকে কেন মাসটাকে করলেন না? আমি বলবো হ্যাঁ ভাই তুমি ঠিক বলেছো, তাহলে মাস মানে হচ্ছে এম ইজ ইকুয়াল টু হচ্ছে কত, এম বাই গামা, তাহলে আবার গামা ফামা দিয়ে চলে গিয়ে আলটিমেটলি কী হবে, আলটিমেটলি একটা লম্বা এক্সপ্যানশন হবে, ঠিক আছে, এমডিপি। এবার আমার বক্তব্য যেটা এনে আসছে, যদি আমি মাসটাকে, কিন্তু মাসটা তো রিলেটিভিস্টিক ক্ষেত্রে, তুমি যদি মোমেন্টামটাকে তুমি বলো যে হ্যাঁ ঠিক আছে, তাহলে মোমেন্টামটা তোমার চেঞ্জটা আসছে, আমি তো এমনি বললাম এইখানটা, কিন্তু এইটা আলটিমেটলি মাসের সাথে আসে। তাহলে কোনো একটা বডি, এবার তুমি বলছো একটু আগের ল অনুযায়ী যাও, লজ অফ ফিজিক্স, তাহলে তুমি দাঁড়িপাল্লা দিয়ে যে জিনিসটাকে মাপবে সেটা তাহলে ভর মাস, তাহলে তুমি যে মাপছো, মাপতে গেলে তো তার মানে তুমি কোনো ফোর্সের ডিল করছো, পৃথিবী কত ফোর্সে তাকে টানছে, এবার সেটাও তাহলে তোমার রিলেটিভিস্টিক লরেন্স ফ্যাক্টরের জন্য আসবে। তাহলে মাস যেটা হবে সেটা তোমার হয়ে যাবে m ইজ ইকুয়াল টু m0 ইন্টু 1 মাইনাস বিটা স্কোয়ার। তাহলে এটা হচ্ছে বলা হয় রেস্ট মাস। তোমরা যখন এফডি ক্যালকুলেট করো m0 সি স্কোয়ার বলো তো, ই ইজ ইকুয়াল টু m0 সি স্কোয়ার না, কিন্তু m সি স্কোয়ার। তাহলে যদি m0 হয় তাহলে রুট ওভার নিচে 1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার। আমি দেখেছি বাংলার লোকেরা অনেকে এরকম, হ্যাঁ সবই তো এনার্জি, সবই তো, এটা তো আর কোনো ইয়ে নয়, ই ইজ ইকুয়াল টু এমসি স্কোয়ার এরকম বলে দেয়। আমি অন স্ক্রিনই বললাম, আমার অনেক বন্ধু আছে, পরিচিত লোকজন আছে। তাহলে কাইনেটিক এনার্জি হচ্ছে টোটাল এনার্জি মাইনাস রেস্ট এনার্জি। তাহলে এই যে m0 সি স্কোয়ার, এইটাকে m0 বলা উচিত ছিল, এখানে m বলেছে, m0 সি স্কোয়ার বা mc স্কোয়ার এই ক্ষেত্রে, এটা ভুল লিখেছে বস, এটা m0 দেওয়া উচিত, তোমরা d0 দিয়ে করবে। তাহলে এটা হচ্ছে তোমার টোটাল এনার্জি হচ্ছে রেস্ট এনার্জি
plus kinetic energy. Rest energy is not potential energy. Potential energy is a part of rest energy. তাহলে এটা হচ্ছে m0 c square plus kinetic energy is equal to mc square. Now what is m? m is equal to m0 by root over 1 minus v square by c square. তাহলে এই জিনিসটাকে এখানে এক্সপ্যান্ড করেছে 1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার বাই ইউ জিরো, মানে ইউ লিখে ভি লিখে, তাহলে এটাকে রুট ওভার 1 বাই টু দি পাওয়ার হাফ ছিল, এটা টু দি পাওয়ার মাইনাস হাফ হয়ে গেল, উঠে গেল। তাহলে এটাকে এক্সপ্যান্ড করেছে, এটা একটা টার্ম পর্যন্ত রেখেছে, একটা টার্ম পর্যন্ত যখন রেখেছে বাকিগুলো বাদ দিয়েছে, তাহলে এই টার্মটা এটা কেটে যাবে, আলটিমেটলি তোমার আসছে হাফ সি স্কোয়ার কেটে যাচ্ছে হাফ এম ইউ স্কোয়ার। তাহলে যখন আমার এটা খুব ছোট, ইউ ইজ মাচ মাচ স্মলার দেন সি, তখন এই অ্যাপ্রক্সিমেশনটা আমি রাখতে পারি হাফ এম সি স্কোয়ার, হ্যাঁ হাফ এম ভি স্কোয়ার বা ইউ স্কোয়ার। এটা আমরা জেনারেলি কাইনেটিক এনার্জি করে দেখি, কিন্তু তুমি যদি হাই এনার্জিতে কাইনেটিক এনার্জি করো তাহলে এখানে আর একটা টার্ম আসবে, তাহলে সেই ক্ষেত্রে কাইনেটিক এনার্জি কত আসবে, ইউ স্কোয়ার 1/2 আছে, তো তাহলে 1/2 আর ওটা 3/2, তাহলে 3/4 বোধহয় হবে, ঠিক আছে সিরিজটাতে যা আসছে, তখন তোমার আর একটা টার্ম আসবে, বুঝতে পেরেছো? হ্যাঁ ওকে, নাও দ্য রিলেটিভিস্টিক অ্যান্ড ক্লাসিক্যাল কাইনেটিক এনার্জিস। ক্লাসিক্যাল কাইনেটিক এনার্জি হচ্ছে এইটা, কারণ যেটা তোমার ভেলোসিটি ভি বাই সি বাড়ার সাথে সাথে আস্তে আস্তে বাড়ে, আর ভি বাই সি যখন খুব বেড়ে যাচ্ছে রিলেটিভিস্টিক ধরলে এটা চাঁ করে বেড়ে যাচ্ছে, অ্যাকচুয়াল হচ্ছে এইটা আমরা অ্যাপ্রক্সিমেট করি, তাহলে এটা অ্যাপ্রক্সিমেট করি, তাহলে কি এটা খাটছে না? হ্যাঁ খাটে স্যার, খাটে। এই যখন ছোট্ট, যখন বিটার ভ্যালু 0.4 এর নিচে, তখন আমরা এটাকে অ্যাপ্রক্সিমেট করতে পারি। এবার তুমি আমাকে বলো তো, এই 0.4 মানে 40% স্পিড অফ লাইট অবধি আমরা তাহলে ক্লাসিক্যাল পিকচার দিতে পারি, তারপরে কিন্তু পারি না, ঠিক আছে? হ্যাঁ তাহলে টোটাল এনার্জি অ্যান্ড দ্য রেস্ট এনার্জি একটু আগেই বললাম, তাহলে এটা বলছে রেস্ট এনার্জি, একটু আগে দেখালাম তোমার, তাহলে কাইনেটিক এনার্জি প্লাস রেস্ট এনার্জি, এটা হচ্ছে তোমার টোটাল এনার্জি। তাহলে একটা অ্যাটম বোম যখন ফাটে, একটা অ্যাটম, ওই পোলোনিয়ামের অ্যাটম, এই প্লুটোনিয়ামের অ্যাটম, তার যা মাস সেটা ইন্টু সি স্কোয়ার করলে কতটা এনার্জি, এরকম অল্প কিছুটা মাস সেটা ইন্টু সি স্কোয়ার যখন হচ্ছে, এটা বিশাল একটা বোমের মতো ফেটে যাচ্ছে, বোম ফেটে গিয়ে তোমার এটা হচ্ছে মাশরুম শেপ, নাগাসাকি উড়ে গেল, আর একটা হিরোশিমা উড়ে চলে গেল। এসে হঠাৎ বলতে বলতে আমার মনে পড়লো, তোমরা কেউ আমাদের বিশ্বাসঘাতক উপন্যাসটা পড়েছ? বিশ্বাসঘাতক উপন্যাসটা কার রে? নারায়ণ গঙ্গোপাধ্যায়। না স্যার। আচ্ছা, ওপেনহেইমারের এই সময়টা নিয়ে দেখো, যে তোমার বোমটা ফেলেছিল, বানিয়েছিল প্রজেক্টটার নাম কি ছিল? অ্যাটম বোম যখন আমেরিকা তৈরি করছিল, কি রে, খালি বই পড়ে যাবো নাকি, বল? বল কি? আর দেখ গুগল করছে, অপারেশন অপারেশন বলছি, প্রজেক্ট কি ম্যানহাটন, ঠিক আছে, প্রজেক্ট ম্যানহাটন। জানতিস না এটা? না স্যার। হাই ভগবান, এখানে কারা কারা কাজ করেছিল এই গোটা প্রজেক্টের মধ্যে? কারা কারা ছিল? একজন খুব চেনা পরিচিত লোক ছিল, কে ছিল বল? আমি লিখতে গিয়েও আমি থেমে গেলাম। ফাইনম্যান ছিল, ঠিক আছে। ওপেনহেমার মেন ছিল, রবার্ট ওপেনহেমার। Now the momentum and energy. We square this result, multiply by c square and rearrange. তাহলে এই জিনিসটাকে আমাকে কিছু না একটা স্কোয়ার করেছে
সরে টরে গেল, তাহলে মোমেন্টামটা কি পি স্কোয়ার সি স্কোয়ার ইজ ইকুয়াল টু গামা, এইটা এই জিনিসটা। তাহলে গামা স্কোয়ার এম স্কোয়ার ইউ স্কোয়ার সি স্কোয়ার। তাহলে তোমার এনার্জির একটা টার্ম হয়, তুমি দেখো এনার্জি মানে হচ্ছে ই স্কোয়ার, এই টার্মটা মনে রাখবে, পি স্কোয়ার সি স্কোয়ার প্লাস এম জিরো স্কোয়ার সি টু দি পাওয়ার। এটা হচ্ছে কাইনেটিক এনার্জি স্কোয়ার, এটা হচ্ছে রেস্ট এনার্জি স্কোয়ার। ঠিক আছে, প্রুফ করে। নাও দ্য বাইন্ডিং আছে, কতক্ষণ আছে রে আর? স্যার 5:24 বাজছে তো। ও টাইম আছে। দ্য বাইন্ডিং এনার্জি ইজ দ্য ডিফারেন্স। আমি এবার একটু রিয়ালিস্টিক, ওই বোম ফোমে আর যাচ্ছি না, বা বোমের আগে আমি একটু কাজকর্ম করি। তাহলে বাইন্ডিং এনার্জি, হোয়াট ইজ বাইন্ডিং এনার্জি? তোমরা জানো, যারা থার্ড ইয়ার, যারা ফার্স্ট ইয়ার তাদের জন্য বলছি, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের জন্য, যখন একটা ইলেকট্রন আর একটা প্রোটন দুজনে কাছাকাছি এলো, একটা অ্যাটম তৈরি করলো, অ্যাটমটার নাম হলো হাইড্রোজেন। তাহলে একটা ইলেকট্রনের যে মাস, প্রোটনের যে মাস, দুটো মিলে যে হাইড্রোজেন তৈরি করলো তার যেটা মাস, এই দুটো কিন্তু সাম আপ কিন্তু এটার মতো নয়। মানে mass of electron plus mass of proton is not equals to mass of hydrogen. Why? Because in order to keep these two electron and proton close together, to remain it bound together, some of the energy is lost, which is basically a fraction of the mass of these two small bodies. তাহলে এবার তুমি বলছো স্যার মাসটা নিয়ে এনার্জি হয়ে গেল। হ্যাঁ বস, এই যে এনার্জিটা তৈরি করছে তোমার ধরে রাখার জন্য, তাহলে এনার্জি মানে সাম কাইন্ড অফ, ওই রিলেটিভিটি অনুযায়ী আমার এম সি স্কোয়ার। তাহলে আমি যদি বলি কিছুটা এনার্জি লেগেছে, আমি তো বলতে পারি এটা উল্টোভাবে যে কিছুটা মাস আমার খরচা হয়েছে। তাহলে এটা বলা মানে এই যে মাসটা খরচা হয়ে গেছে এদেরকে বেঁধে রাখতে গেলে, এই মাসটাকে যদি কোনোভাবে আমি আবার রিলিজ করে দিতে পারি গোটা মাসটা, তাহলে গোটা এনার্জিটা আমার সরিয়ে যাবে, একটা বিস্ফোট হতে পারে। তাহলে এই যে মাসটা আছে, যে এখানে এম বলা উচিত না, এখান থেকে বলা উচিত ডেল্টা এম। এই ডেল্টা এমটাকে তোমার বলা হয় মাস ডিফেক্ট, মনে রাখবে। তাহলে ডেল্টা এম ইন্টু সি স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে বাইন্ডিং এনার্জি। তাহলে ডেল্টা এম মানে কত? মাস অফ ইলেকট্রন প্লাস মাস অফ প্রোটন মাইনাস মাস অফ হাইড্রোজেন। জেনারেলি মাস অফ হাইড্রোজেন যখন হয়, এটা কেউ কেউ এটাকে ক্যাপিটাল এম দিয়ে লিখে, কিছু বই ছোট রেখা ভালো। বক্তব্য হচ্ছে total mass of the constituent particle, reacting particles minus mass of the product. Fine. তাহলে আমার গল্পটা হচ্ছে যে এই যে ডেল্টা এম মাসটা আছে, ডেল্টা এম যতই ছোট হোক, দ্যাট এনার্জি ইজ liberated when this body is breakdown. এবার যদি অনেকটা মাস ভেঙে যায় তাহলে অনেকটা এনার্জি রিলিজ হচ্ছে, আগুন লাগিয়ে ঝলসে দিয়ে চলে গেল। এবার বক্তব্য হচ্ছে প্রত্যেকটা রিয়াকশন ঘটানোর ক্ষেত্রে, তাহলে এইসব যারা গিয়ে এক্সপেরিমেন্ট করে ধরো বড় বড় ল্যাবে, তাহলে তো দুমদাম রোজই অ্যাটম বোম ফাটবে, তাই না? কিন্তু না, তাহলে রিয়াক্টর, নিউক্লিয়ার রিয়াক্টর যেগুলো আছে আমাদের ইলেকট্রিসিটি তৈরি হয়, তাহলে সেখানেও তো বোম ফাটবে। কই, তা তো হয় না। হয় না কারণ দে ডু ফর এ ভেরি স্মল অ্যামাউন্ট অফ মাস অ্যান্ড দে ওয়ার্ক ইন এ কন্ট্রোলড এনভায়রনমেন্ট। এটা মনে রাখবে, কন্ট্রোল এনভায়রনমেন্টের মধ্যে ওরা কাজটা করে। ঠিক আছে, এইবার এক্সপ্লেনেশনটা হচ্ছে যে রিলেটিভিস্টিক ভিউ পয়েন্ট থেকে তোমার ম্যাগনেটিক ফিল্ডটাকে কি করে এক্সপ্লেন করা যায়। দেখো, ম্যাগনেটিক ফিল্ড
তার অরিজিন আমরা যখন ছোট ছিলাম তখন একটা থিওরি ছিল, ম্যাগনেটিক মনোপোলের থিওরি ছিল, পজিটিভ ম্যাগনেটিক চার্জ, নেগেটিভ ম্যাগনেটিক চার্জ, এদের এইসব ইন্টারাকশন এইসব। কিন্তু ওভার টাইম বোঝা গেল যে ওটা ভুল থিওরি, আমাদের পুরো একটা জেনারেশনকে শুরুর দিকে ভুল করিয়েছিল। ফরগেট দ্যাট। তাহলে এবার গল্পটা হচ্ছে একটা তার, এইদিকে একটা পোটেনশিয়াল অ্যাপ্লাই করা আছে, এদিকে একটা পোটেনশিয়াল অ্যাপ্লাই করা আছে, ইলেকট্রনগুলো এইদিকে যাচ্ছে। যেহেতু আয়নগুলো হেভি, তাহলে আয়নগুলো মুভ করছে না, ঠিক আছে? তাহলে আয়নগুলো মোশন দেখা যাচ্ছে না। আমি কি করে আসছে ম্যাগনেটিক ফিল্ড ফ্রম দ্য গসিয়ান কুলাম ল, আমি পরে আসছি। কিন্তু এই ক্ষেত্রে তুমি দেখো এই ছবিটাকে প্রথমে বোঝার চেষ্টা করো। এইখানে আয়নগুলো আছে, এবার তোমার যদি এইখানে একটা আয়ন থাকে, তুমি বলছো স্যার এই পার্টিকেলটা এই দিকে অ্যাট্রাক্টেড হচ্ছে, কি করে? আমি বললাম না, পাশে আরেকজন তোমার বললো না রে, এখানে একটা নেগেটিভ আছে, এখানে একটা পজিটিভ আছে, একটাকে ক্যান্সেল করে দিচ্ছে। তুমি বললে না স্যার কিছু একটা ব্যাপার হচ্ছে, আপনি দেখুন আয়নগুলো তো বসে আছে, ইলেকট্রনগুলো তো মুভ করছে। হ্যাঁ এটা তো ঠিক বলেছে। তাহলে যখন ইলেকট্রনগুলো মুভ করছে, নেগেটিভ চার্জগুলো মুভ করছে, তুমি ভাবো এই লেন্থ থেকে এই লেন্থে মুভ করছে, তাহলে ইলেকট্রনের ফ্রেম অফ রেফারেন্সে এই গোটা লেন্থটা যেটা কভার করছে সেটা কি হচ্ছে? বাইরে থেকে দেখলে কিরম লাগছে আমাদের? লেন্থটা কন্ট্রাক্টেড হয়েছে, কন্ট্রাকশন হয়েছে, লেন্থ কন্ট্রাকশন। এবার সেখানে চার্জ পার্টিকেলগুলো সব তোমার যা ছিল সবকটাই আছে। এবার কম লেন্থে যদি বেশি চার্জ পার্টিকেল থাকে বন্ধু, তাহলে কি হবে? দিস ইজ মোর চার্জ। আয়নগুলো কিন্তু রেস্টে আছে, তাহলে এই ওপরের যে লেয়ারটা আছে যেটা ধরো মুভ করে যাচ্ছে ছবি অনুযায়ী, তাহলে ইলেকট্রনগুলো আর মোর অ্যাপিয়ারিং টু বি মোর ক্লোজ প্যাকড। তাহলে এই যে এই আয়নটা এখানে দাঁড়িয়েছিল, এর তুলনায় বাকি আয়নগুলোকে মনে করবে রেস্টে আছে, কিন্তু বেশি সংখ্যক ইলেকট্রন চলে এসেছে, ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড না। তাহলে এটা যদি ও দেখে এই সবকটাই ইলেকট্রন ওর এইটুকু জায়গার মধ্যে, তাহলে ওভার এইখানে যদি দুটো পজিটিভ থাকে আর যদি 8টা ধরো তোমার নেগেটিভ চার্জ থাকে, তাহলে গোটার জায়গাটা কীরকম হবে? নেগেটিভলি চার্জ। এবার নেগেটিভলি চার্জ ওর কাছে মনে হচ্ছে, তাহলে বলছো ও তো নেগেটিভলি চার্জ, তাহলে যাই আমি একটু জড়িয়ে ধরি, তখন ও তোমার কাছে এগিয়ে যাবে। তাহলে দিস ইজ হাউ দ্য relativity aspect combines the electrostatic and the magnetic fields, electric and the magnetic fields. বোঝা গেছে? হ্যালো, বোঝা গেছে? হ্যাঁ স্যার। আচ্ছা, এইবার আমি বললাম এখানে একটা চার্জ নেই, আমি একটু ছবিটা দিয়েছি, পরে কি ছবি দিয়েছে এটা না দেয়নি, আমি এখান থেকেই বোঝাই। এবার এই দিকে একটা চার্জ আছে, এবার তোমরা আর একটা জানো, লাইক চার্জেস অ্যাট্রাক্ট, অপোজিট চার্জেস মুভ, তাই তো? এবার ধরো দুটো তার আছে, তাহলে কি হচ্ছে? ইলেকট্রনগুলো এইদিকে যাচ্ছে, ইলেকট্রনগুলো এইদিকে যাচ্ছে, তাহলে আলটিমেটলি এর যে আয়নগুলো সে দেখবে ইলেকট্রনগুলো এইদিকে কম্প্যাক্ট হয়ে আছে, আয়ন তো যা আছে আছে, ওটা নিয়ে অত ভেবে লাভ নেই। তাহলে এদিকে যদি এভাবে ইলেকট্রনগুলো আছে, তাহলে অপোজিটলি চার্জ, তাহলে এই আয়ন কি দেখবে? এইদিকে উল্টো দিকে একটা মেজরিটি নেগেটিভ চার্জের একটা ওয়্যার আছে, আর এই আয়নটা কি দেখবে? এই ইলেকট্রনটাকে মেজরিটি। তাহলে দুজন বলবে ওটা উল্টো দিকে আমার অপোজিট লোক আছে, ঠিক আছে, লেটস গো অ্যান্ড মার্চ, জড়িয়ে ধরি, অ্যান্ড দে কাম ক্লোজ টুগেদার, দুটো ওয়্যার কাছাকাছি এসেছে, নাম্বার ওয়ান। এবার ধরো তুমি উল্টো দিকে মুভ করছো, ঠিক আছে, উল্টো দিকে মুভ করছো, তাহলে তোমার গল্পটা কি হবে? এইদিকে তুমি কন্ট্রাক্টেড দেখেছো, এইদিকে মুভ করছে কন্ট্রাক্টেড, এরও লেন্থ কন্ট্রাকশন হচ্ছে, কিন্তু এর তুলনায় এ দেখবে অপোজিট, মানে এই নেগেটিভগুলো দেখবে উল্টো দিকে যাচ্ছে, তার মানে কারেন্টগুলো কি হচ্ছে? আলটিমেটলি অপোজিট ডাইরেক্টেড হচ্ছে। তখন হচ্ছে ও এই ব্যাপার, তাহলে চলো আমরা দূরে দূরে চলে যাই। তাহলে অপোজিট চার্জেস রিপেল আর লাইক চার্জেস
অ্যাট্রাক্ট। এটার আর একটা থিওরি আছে যেটা তলের ছবিটা দিয়ে আমি বোঝাচ্ছি, মানে এইগুলো পড়ো না, আমার ছবিটা দেখো। ধরো কারেন্টটা এই দিকে আছে, কারেন্টটা এইদিকে যাচ্ছে, তাহলে ম্যাগনেটিক ফিল্ডটা হচ্ছে এই রকম, সরি পেছন দিক দিয়ে এসছে, হ্যাঁ এটা বাদ দিয়ে দাও, পেছন দিক দিয়ে এসছে, তাহলে এটা এরকমভাবে যাচ্ছে, এটাও এটাও এইরকম যাচ্ছে। এবার এই যে জায়গাটায় দুটো প্যারালাল কারেন্ট, এইদিকে একটা এইদিকে ঢুকছে আর একটা এইদিকে বেরোচ্ছে, এই পেজটায়, তাহলে একটা হচ্ছে ঢুকছে ম্যাগনেটিক ফিল্ড আর একটা বেরোচ্ছে। তাহলে ও বলছে ও ওদিকে যাচ্ছে, তাহলে এই জায়গাটাতে আমার নেট ম্যাগনেটিক ফিল্ডের কোনো চেঞ্জ হচ্ছে না, অদল বদলের অসুবিধা হচ্ছে না, কম হচ্ছে। তাহলে এইখানটায় যখন আমার পার্টিকেলগুলোর সংখ্যা কমে যায়, ম্যাগনেটিক ফিল্ড ফ্লাক্স লাইন্সের সংখ্যা কমে যাচ্ছে, ইন অর্ডার টু ইনক্রিজ দ্য ফ্লাক্স ডেন্সিটি ইন দিস রিজিয়ন, এরা কি করবে, এই মাঝের ডিস্টেন্সটাকে কমিয়ে দিচ্ছে, তখন এরা কাছাকাছি এসে যাচ্ছে। বুঝতে পেরেছো? ঠিক আছে। হ্যাঁ স্যার। আচ্ছা, এইবার এটা যখন একই দিকে যাচ্ছিল, উল্টো দিকে যাচ্ছিল, তখন কি হচ্ছে, ধরো এটা তারটা এই দিকে যাচ্ছে আর একটা এই দিকে যাচ্ছে, তাহলে এর জন্য ম্যাগনেটিক ফিল্ড এই দিকে ঢুকছে আর এর জন্য ম্যাগনেটিক ফিল্ডও এই দিকে ঢুকছে, তাহলে মোর নাম্বার অফ লাইন্স অফ ফোর্স গেটিং ইন দ্য ইন্টারমিডিয়েট রিজিয়ন। তাহলে বেশি লাইন্স অফ ফোর্স যেই ঢুকতে চাইছে তখন কি করছে, কারণ লাইন্স অফ ফোর্স ইলেকট্রিক হোক ইয়া ম্যাগনেটিক ইয়া গ্র্যাভিটেশন, এভরিথিং কি হয় তোমার অ্যাক্ট অ্যাজ ইলাস্টিক স্ট্রেস স্ট্রিং, একে অপরকে রিপেল করছে। তখন বলছে ঠিক আছে ভাই, আমাদের মধ্যে একটা ঝগড়া আছে, আমরা তাহলে দূরে দূরে থাকি, তাহলে হচ্ছে না। ভাবো না, দুটো লোক, একটা বাজে এক্সাম্পল দিই আবার, দুটো লোক, দুজন তার, এবার তাদের ছেলে মেয়েদের মধ্যে ঝগড়া আছে, এর ছেলে যদি ওর ছেলেকে দেখে দুমাদুম কেড়িয়ে দেয়, কিন্তু এরা আবার দুই ভালো বন্ধু। ইন অর্ডার টু মেনটেন পিস এরা কি করবে, যখন ছেলে পিলে কাছে আছে, তার মানে ওয়েন চার্জেস আর মুভিং, কারেন্ট আছে, তখন তারা একে অপর থেকে দূরে থাক, ভাই তোর ছেলে আমার ছেলেকে মারছে, আমরা অশান্তি পাচ্ছে, বাড়িতে বউয়ের লাঠি কাছে রাখছি, ঠিক আছে। বাট ওয়েন চার্জ ইজ নট ফ্লোয়িং, ছেলে পিলে যখন সাথে নেই, তখন আয় ভাই দুজন মিলে একসঙ্গে গান গায়। বুঝতে পারলে? একেবারে প্র্যাকটিক্যাল এক্সাম্পল, মানে তোমরা বড় হবে ভবিষ্যতে, তোমাদের সংসারের জন্য আমি বুদ্ধি দিচ্ছি, হ্যাঁ, ইউ শুড অ্যাপ্রিসিয়েট। চলো, now the principle of equivalence. What is the principle of equivalence? দেখো, একটা inertial system and dynamic mass, there is no physical experiment that can be done in a small confined space that can detect the difference between uniform gravitational field and an uniform equivalent acceleration. তাহলে এটা ঠিক তোমাদের এখানে দেওয়াটা ঠিক না, মানে কার এফেক্টে যে কি হচ্ছে, ঠিক আছে, হ্যাঁ, আর মানে মানে কোন এফেক্টের জন্য হচ্ছে, অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটির জন্য হচ্ছে, না আমি এমনি মুভ করছি ওই সেম অ্যাক্সিলারেশন নিয়ে বাই ওয়ে অফ মাই স্পেসশিপ, সেইটা আমি দেখছি। কারণ বক্তব্য হচ্ছে যে স্পেসশিপে আমি যে এই অ্যাক্সিলারেশনটা আমি ক্রিয়েট করেছি, আর এখানে আমি স্টেশনারি আছি কিন্তু আর্থ আমাকে টানছে, তার জন্য আমার যে ফিজিক্যাল মেকানিজমগুলো আমি স্টাডি করব, তাদের জন্য আমি কোনো ইনডিস্টিংক্টলি এটা এর জন্য হচ্ছে, এটা এর জন্য হচ্ছে আমি বলতে পারবো না, ঠিক আছে। গ্র্যাভিটেশন এগুলো থাক, এগুলো বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, এগুলো থাক, এটা জেনারেল থিওরি অফ রিলেটিভিটি, এটা আমি আর পড়াচ্ছি না। ঠিক আছে, এবার আমি আরেকটা বই, এই বইটা পাঠিয়ে দেবো তোমাদের, 6th এডিশন আর্থার বাইজার, আছে কারো কাছে হার্ড কপি? না নেই।
প্রথম চ্যাপ্টারই হচ্ছে স্পেশাল রিলেটিভিটি। ভাবো ওটা, মানে একজন ভদ্র লোক, ঠিক আছে, ওটা প্রথমে তোমাদের রিলেটিভিটি। আমি বইটা এই কারণে পড়াচ্ছি, আমি সব স্টুডেন্টদেরকে এইটাই পড়াই, অনেক বই আছে বাজারে, আমি এইটাই পড়াই। কেন বলো তো? বিকজ ইট ইজ ইজি টু আন্ডারস্ট্যান্ড। কটা বাজছে এখন? স্যার 5:39। 5:39। 10 মিনিট 20 মিনিট পড়াতে পারবো। আচ্ছা, আর সবই তো পড়িয়েই দিয়েছি, বুঝিয়ে দিয়েছি। স্যার বলছি পিএল সারদেশাই বইটা কেমন? বলো। পিএল সারদেশাইয়ের বইটা কেমন? পিএল সারদেশাই। ও, আমি একটু পড়িনি গো, হয়তো ভালো হবে। আমাকে পাঠিয়েও যাই, তোমার সফট কপি থাকে, ঠিক আছে, আমি স্যার দেখবো। সফট কপি না, ঠিক আছে। সফট কপি আছে? না স্যার, সফট কপি নেই। দেখো, যদি তোমার পড়ে ভালো লাগে তাহলে কেন বলবে না, মানে আমি তো বলতে পারি না যে এটা খারাপ এরকম কিছু। মানে আমার যেটা ভালো লেগেছে আমি সেই হিসেবে পার্সোনাল ভিউজ দিলাম, আমি ওটা পড়িনি, আমি বলতে পারবো না, ঠিক আছে। আচ্ছা ঠিক আমি আছে। যখন স্টুডেন্ট ছিলাম 3rd ইয়ারে, আমি কিন্তু এটা অবশ্য 2nd ইয়ারে, 1st ইয়ারে পড়ে নিয়েছিলাম রিলেটিভিটিটা। তা ওই জন্য আমি সবাইকে 1st ইয়ারেই পড়িয়ে দিই। আর 1st ইয়ারের ছেলেগুলো পাকা, ওরা ভাবলো যে স্যার বেশি পড়াচ্ছে, দিয়ে আমরা এখন পালিয়ে গেছে। তো পরীক্ষা দেওয়ার সময় 26টা খাতা আসে, ক্লাসের সময় অতগুলো আসে না, কে জানে ভাই। দেখো, আমি তো সেখান থেকে একটাই জিনিস পড়াচ্ছি, সেটা হচ্ছে এই দেখো মাইকেলসন, কিন্তু ছবিটা ভেঙে গেছে, মাইকেলসনের চেহারা, শ্রদ্ধা দেখায়। আইন, ভদ্রলোক, দেখো দাদু মার খালো, দেখেই শান্তি লাগে, এরকম দারুণ গোঁ। হুম, সুন্দর শান্তশিষ্ট লোক, ঠিক আছে। আর আর্থার ভাইজারের ফটো একবার দেখি, আমিও দেখি। মাইকেলসন আর ওটা মরলে না, মরলে মিন্টু। অ্যালবার্ট মার্কেট, এডওয়ার্ড মরলে, এও দেখো, ভদ্রলোক, রেসপেক্ট। এনাদের দুজনকে আমি রেসপেক্ট দেখালাম, ঠিক আছে। এবার আর্থার ভাইজারকে একটু দেখিয়ে নি ওনাকে। এই ভাই আর্থার ভাইজারের কথা, আর্থার ভাইজার, এই লোকটা আর্থার ভাইজার, বুঝতে পেরেছো? এটাই জানি না বাবা। আর্থার ভাইজার পার্সন পড়বে, জানো তো। আমি ছবি তুলে পাঠাবো তাহলে, কাম্য, এই বইটা পাঠিয়ে দেবো, এটা পড়ো। ওই আগের যে ছবিটা দেখালাম ওইটাই, এই বইটা থেকে পড়লে কি বলো তো, আমি যেরকমভাবে পড়ালাম না, তোমরা বুঝতে পারবে, ঠিক আছে। একেবারে গল্পের মতো, যে বুঝতে পারবেন না তার দায়িত্ব আমার, তাকে আমি আবার বোঝাবো। জাস্ট এটা ডপলার এফেক্টটা তোমরা পড়ে নেবে, ট্রান্সভার্স ডপলার এফেক্ট, লংজিটিউডিনাল ডপলার এফেক্ট, দু রকম হয়। ট্রান্সভার্স একরকম হয়, লংজিটিউডিনাল। লাইট তোমার দিকে আসছে, আমি যেটা বলছি সেটা হচ্ছে ওই রে, ডেরিভেশনটা আমি চাইছি, গোটা ডেরিভেশনটা করিয়ে দিচ্ছি এখানে। এই দেখো, একটু যেটা বলছিলাম না ওইটা, ঠিক আছে। দূর,
এই গ্রাফটা। এটা অ্যাপেন্ডিক্সে দেওয়া আছে বোধহয়। হ্যাঁ, দেখো আমরা গ্যালিলিয়ান ট্রান্সফর্ম অব্দি এইটুকু আমরা দেখেছিলাম, মানে টি ইকুয়াল টু টি আর একটা কন্ডিশন দেখেছিলাম। এই যে এইবার গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন থেকে তাহলে এক্স কম্পোনেন্টে যদি আমার ডাইরেকশনটা হয় তাহলে এক্স কম্পোনেন্টে খালি ভেলোসিটি একটা ডিফারেন্স হবে, টাইমে কোনো অসুবিধা হবে না। তাহলে স্পিড অফ লাইট এইখান থেকে পাল্টে যাচ্ছে। তাহলে স্পিড অফ লাইট যদি গ্যালিলিয়ান সিস্টেম করি তাহলে দুটো সিস্টেমের জন্য আলাদা বেরোচ্ছে। বাট অ্যাজ পার দ্য সেকেন্ড পস্টুলেট অফ রিলেটিভিটি অ্যাজ পার আইনস্টাইন, স্পিড অফ লাইট ইজ কনস্ট্যান্ট। তাহলে আমি জানি না ইনিশিয়ালি এটা কি আকারে আছে, আমি ধরলাম সাপোজ ইট ইজ এ ফাংশন অফ এক্স মাইনাস ভিটি। এক্স ইজ এ ফাংশন, কে দিয়ে করলাম, তাহলে এখানে বসিয়ে দিচ্ছি কেটাই। তাহলে রিভার্স যদি করি তাহলে কে এক্স প্রাইম প্লাস ভিটি প্রাইম ওয়াই প্রাইম টি প্রাইম রিপ্লেস করলাম, এখানে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন এলো। কোয়াড্রেটিক ইকুয়েশন এলো, ভালো কথা। সেখান থেকে আমি টিটাকে, টি প্রাইমটাকে আমি টি এর রেসপেক্টে নিয়ে এলাম, টি এর রেসপেক্টে নিয়ে এলাম এরকম। এ জাস্ট এই ইকুয়েশন থেকে ঘুরিয়ে আনলাম, জাস্ট ঘুরিয়ে নিলাম। এবার আমি ধরলাম আমি লাইটের স্পিডে চললাম, তাহলে এক্স ইজ ইকুয়াল টু সিটি আর এক্স প্রাইম ইজ ইকুয়াল টু সিটি প্রাইম। ঠিক আছে, বসিয়ে দিলাম সিটি। ঠিক আছে, সি দিয়ে গোটাটাকে ইয়ে করলাম, টুপি টুপি দিয়ে 1 মাইনাস বি স্কোয়ার কে ইন্টু সি, সি দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম। তাহলে সি ইন্টু টি প্রাইম হচ্ছে তোমার কে, সি ইন্টু টি প্রাইম মানে হচ্ছে এক্স প্রাইম। তাহলে এক্স প্রাইম মানে একটু আগে বের করেছিলাম কত, আগেরটা থেকে এক্স প্রাইম বেরিয়েছিল কত, কে ইন্টু এক্স মাইনাস ভিটি। ওটাকে এইখানটায় বসিয়ে দিলাম, এখানটায় বসিয়ে দিলাম। তাহলে একটা ইকুয়েশন আছে, কে নিচে আছে, কে নিচে আছে, কে উপরে আছে, এখানে কে আছে। তাহলে যদি লটর ঘটর করে আমি অ্যারেঞ্জ করে নিতে পারি এক্স এর ফাংশন সিটি টাইমস এই গোটা ফ্যাক্টরটা আসছে একটা অ্যালজেব্রিক। তাহলে এক্স ইজ ইকুয়াল টু সিটি, তাহলে এই গোটা জিনিসটা ইকুয়ালস টু 1 হওয়ার কথা। ঠিক আছে, এই গোটা জিনিসটা 1 হওয়ার কথা, ব্যাস 1। তাহলে এখান থেকে কে এর সলিউশন আসছে, কে ইজ ইকুয়াল টু 1 মাইনাস বি স্কয়ার বাই সি স্কয়ার। দেয়ারফর লোরেন্টজ ট্রান্সফরমেশন তোমার এখানে এলো, টি প্রাইমটার ক্ষেত্রে আমি টিটা বসিয়ে জাস্ট। ঠিক আছে, আমাদের কিন্তু গোটা ফিজিক্সে আমরা অনেক কটা লোরেন্সকে নিয়ে কাজ করি। একটা হচ্ছে লোরেঞ্জ, হেনরিক লোরেঞ্জ, আর একটা আছে লোরেন্স। কিন্তু বানানে আমরা বোধহয় দুটোই ভুল করি। এটা হচ্ছে এই লোরেঞ্জ, ইলেকট্রিসিটি লোরেঞ্জ, এটা লোরেঞ্জ ফোর্স। আর একটা লোরেন্স আছে, লোরেন্স, না এটা তো লোরেঞ্জ, হেনরিক লোরেঞ্জ। আর একটা ছিল বুঝলি, আমি খুঁজে বের করে দেবো। এই যে, না এটা তো লোরেঞ্জ, হোয়াটএভার, গল্পটি থাক। আমি এই ব্যাপারটা তোমাদেরকে, এই ট্রান্সফরমেশন তাহলে আমাদের সব কটা হলো। কি কি হলো আমি এবার রিভাইজ দিয়ে নিচ্ছি। লোরেন্স ট্রান্সফরমেশন এক্ষুনি করালাম, তারপর লেন্থ কন্ট্রাকশন, টাইম ডাইলেশন, রিলেটিভিটি অফ সাইমালটেনিটি, কজালিটি বুঝিয়ে দিয়েছি। আচ্ছা, ভেলোসিটি অ্যাডিশন, আচ্ছা আর কি পড়ালাম বলো বাবু, বলো, মনে পড়ছে না। ভেলোসিটি অ্যাডিশন লেন্থ আছে, কন্ট্রাক্ট, হ্যাঁ
লেন্থ লেন্থ কন্ট্রাকশন। বলেছি তো, ও লেন্থ কন্ট্রাকশন, টাইম ডাইলেশন, রিলেটিভিটি অফ সাইমালটেনিটি, ক্যাজুয়ালিটি, ভেলোসিটি অ্যাডিশন। তারপর বললাম ম্যাগনেটিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড, লোরেন্স ফোর্সের এক্সপ্লেনেশন, আর মাস ভেরিয়েশন। মাস ভেরিয়েশন। ঠিক ঠিক, তাহলে মাস হলো, এনার্জি হয়েছে, মোমেন্টাম হয়েছে, ঠিক আছে। জাস্ট একটাই তোমাদের বললাম, ডপলার এফেক্ট। ডপলারের দুটো, একটা ট্রান্সফার, মানে ধরো লাইট, তুমি এখানে দাঁড়িয়ে আছো, মোশনটা এইদিকে, লাইট তোমার দিকে আসছে, তাহলে তুমি এই যে লাইটের ফ্রিকোয়েন্সি একরকম দেখবে, আর লাইটটা যদি এইরকমভাবে উপর দিকে যায় তাহলে তুমি লাইটের ফ্রিকোয়েন্সিটা একরকম দেখবে। যদি তোমার এরকম বা এরকম, উপর নিচে এরকম, এটাকে বলা হচ্ছে ট্রান্সভার্স ডপলার এফেক্ট, এটাকে বলা হয় লংগিটিউডিনাল। এই বইটাতে আছে, ডপলার এফেক্টটা পড়তে বললাম। আর ইনভার্স লোরেন্স ট্রান্সফর্ম, সেটাও পরীক্ষায় আসে, এইটাকে পরীক্ষার জন্য তৈরি করবে। হ্যাঁ হ্যাঁ, টাইম ডাইলেশনে এক্সাম্পল দিলাম, তাই না? ওই মিউনের গল্পটা তো দিলাম মনে হয় নাকি? হ্যাঁ দিলাম, হ্যাঁ স্যার। দিয়েছি। তাহলে আর কিছু মনে হয় না আমার রিলেটিভিটিতে বোঝানোর আছে। এক্সপ্লোর ইয়োরসেলফ, ঠিক আছে।